আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বরাবরের মতোই নতুনভাবে নতুন উদ্যোগে চলে এসেছি আরো একটি লাইভ ক্লাসে। আজকের ক্লাসটি খুব স্পেশাল একটি ক্লাস। আজকের ক্লাসটি সেই সকল মানুষদের জন্য, সেই সকল শিক্ষার্থীদের জন্য যারা হচ্ছে বর্তমান সময় যারা সেকেন্ড টাইম নামে এখন আইডেন্টি বহন করছে। বাট আমি তোমাদেরকে বলবো এটা তোমার সেকেন্ড টাইম না, এটা তোমার হচ্ছে নেক্সট অপরচুনিটি, কিংবা তোমার এটার জন্য বিশাল বড় একটি সুযোগ। তুমি যে ধরো, আমি শুরুতে একটু বলবো, ধরো তুমি হচ্ছে ভর্তি পরীক্ষা মনে করো, আমি একটু জাস্ট বলি তোমাদেরকে, মনোযোগ দিয়ে শোনো। তার আগে তোমরা আমাকে একটু বলবা যে তোমাদের ডিভাইস থেকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ যাচ্ছে, আমি তাহলে একটু বলি। দেখো, আমি তোমাদেরকে একটু বলি, মনোযোগ দিয়ে শোনো। তুমি পরীক্ষা দিয়েছো, উত্তীর্ণ হয়েছো, কিন্তু চান্স যথাযথভাবে হয় নাই। এই সময় যদি সেকেন্ড টাইম কোথাও না থাকতো, তাহলে তুমি কি কখনো আর পাবলিক ট্যাগ লাগাতে পারতে? বা সুযোগটা এবং মনে মনে কি ভাবতে পারতে না। যেহেতু আল্লাহ তাআলা তোমাকে একটা সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ, অপরচুনিটি দিয়েছে, আমার মনে হয় এটাকে আশীর্বাদ ধরে নিজেকে সুন্দর করে গুছিয়ে আরো একবার ভালো মতো পড়াশোনা করে আমার মনে হয় পরীক্ষা দিয়ে জয়ী হওয়া উচিত। আমি মনে করছি এটা। তো আমি তোমাদেরকে এতটুকুই বলবো, মন খারাপ, হতাশা এইসবের মধ্যে না থেকে বরং তুমি 4-5 দিন রেস্ট নাও, 1 সপ্তাহ রেস্ট নাও, পড়াশোনার বাইরে যাও, ঘুরো, যা মন চাই সময় দাও, নিজেকে সময় দাও। এরপরে তুমি দেখো যে তুমি আসলেই সেকেন্ড টাইম দেওয়ার জন্য, কিংবা অপরচুনিটি তোমার একটা আছে, সেই অপরচুনিটি কাজে লাগাবে, নাকি ভিন্ন কিছু করবে, নাকি এখানে পড়াশোনা শেষ করে ফেলবে। তো আমি বলবো এটা সেকেন্ড টাইম না, এটা হচ্ছে একটা বিশাল বড় অপরচুনিটি, যে তুমি আরো একটি সুযোগ পাচ্ছ নিজেকে সারা জীবন পাবলিক ট্যাগ লাগানোর জন্য। তোমার হাতে অনেকগুলো অপশন রয়েছে। তোমার হাতে রয়েছে ঢাকার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রয়েছে, বিইউপি রয়েছে, এগুলো কিন্তু খুব ভালো। মেরিটাইম রয়েছে, ভালো ভার্সিটি, ভালো আলহামদুলিল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে, তারপর তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে, এরপরে গুচ্ছে অধিভুক্ত অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, খুলনা আছে, ওইদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে, ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে, অনেকগুলো আছে। তুমি এই জিনিসগুলোকে সুন্দর একটি গোল্ডেন অপরচুনিটি মনে করে আমার মনে হয় তোমার নিজেকে রিচার্জ করে আরো একবার নতুন করে নামা উচিত, আমি মনে করছি। তো তোমরা সবাই ইতিমধ্যে জানো যে আমার পেজ এবং আমার গ্রুপ দুটো হ্যাক হয়ে গেছে, অন্যের অধীনে চলে গেছে। আমার অ্যাক্সেস নেই, অন্যদের অ্যাক্সেস আছে। তো তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। যারা এই কাজগুলো করছে তাদের আল্লাহ তাদেরকে মাফ করে দেন। তারা হচ্ছে আধুনিক যুগের কবিরাজ, অর্থাৎ তারা ঈশ্বরকে বাদ দিয়ে মানুষের রিজিকে কিভাবে হাত দেওয়া যায়, রিজিকে কিভাবে কেড়ে নেওয়া যায়, সেই কাজটি তারা করেছে। তো আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। জীবনে ক্ষমা করবে না, কারণ আমি তো করতে পারছি না। আমি ক্ষমা না করলে আল্লাহ কেমনে ক্ষমা করবে? ক্ষতি তো আমার হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে বলবে, তুমি যে বান্দার ক্ষতি করেছো ওই বান্দার কাছে আগে মাপ নিয়ে আসো, ওই বান্দা মাফ করলে আমি তোমার মাফ করে দিব। সো আমার কাছে সে আটকা এখন বর্তমানে। আমি কোনোদিনই মাফ করবো না। আমার যে ক্ষতি করেছে, আমার যে লালিত স্বপ্ন নষ্ট করেছে, কখনোই আমি মাফ করবো না। তোমাদেরকে শুধু এতটুকুই বলবো, এই ধরনের মানুষ তোমার জীবনে থাকবে, আমার জীবনে আছে, তোমার জীবনে আছে, সবখানে পাবা। তো তোমরা আমাকে যদি ফলো করতে চাও, তোমরা হচ্ছে হাসনাত স্যার, এই যে হাসনাত স্যার আছে, এই হাসনাত স্যার যে আইডিটা রয়েছে, পেজ রয়েছে, পেজ নতুন ক্রিয়েট করেছি, দেখবো 1.3 কে মনে হয় হয়েছে মাত্র। তো এই হাসনাত স্যার যে পেজ রয়েছে, পেজে অ্যাক্টিভ থেকো, ওইখানে আমি বাংলা নিয়ে অনেক কিছু বিষয় তোমাদেরকে দিব। তো তোমাদের টার্গেটেড বিশ্ববিদ্যালয় আমাকে একটু বলবা, তোমরা আমাকে একটু বলবা তোমাদের টার্গেটেড যে বিশ্ববিদ্যালয়, টার্গেট করছো যে বিশ্ববিদ্যালয়, একটু নাম লিখবে। অনেকে আছে যে ভাই আমি শুধু আর ইউতে দিব, আর ইউটা আমার জীবনের ড্রিম। ভাই আমি সিইউতে দিব, সিইউ হচ্ছে আমার জীবনের ড্রিম। অনেকে আছে ভাই আমি ঢাকার মধ্যেই থাকবো,
আমি হচ্ছে জাবিতে পরীক্ষা দেবো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব। অনেক আছে না ভাই আমি রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই, আমি শিথিলভাবে পড়াশোনা করতে চাই, আমি সেশন জট চাই না, মারামারি ঝামেলা চাই না, আমি খুব স্মুথলি পড়াশোনা করতে চাই। তাদের জন্য হচ্ছে বিইউপি ঢাকার মধ্যে খুবই একদম ঢাকার প্রপার লোকেশনের মধ্যে রয়েছে বিইউপি, মিরপুর 12 বা ডিউটিস বা মিরপুর বলতে পারি, সেখানে হচ্ছে বিইউপি আছে। এছাড়াও ঢাকার বাইরে দেখতে পাচ্ছে এগুলো আছে, খুলনা আছে, কি আছে খুলনা আছে, কুমিল্লা আছে, এর বাইরেও গুচ্ছ আছে, কি আছে বলতো জেএসটি গুচ্ছ আছে। এগুলো হচ্ছে তোমার জন্য বিশাল বিশাল অপরচুনিটি। তো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় এখন কোনটি রয়েছে বা কোনটি স্বপ্নে রেখেছো। মাহিমা রাজনী বলেছে যে আর ইউ ভাইয়া বলছে, সে বলছে আর ইউ বলছে। তো তোমাদেরকে আমি বলে রাখবো আজকে আমি সেশনটি শুরু করব, খুব মনোযোগ দিয়ে তোমরা শুনবা এবং ইনশাল্লাহ আমি এতটুকু বলি যে আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ অনেক ভালো কিছু তোমরা আশা করছি, অনেক ভালো কিছু পাবা তোমরা আজকের এই ক্লাস থেকে। আমি আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা অনেক ভালো কিছু পাবা। তো সুতরাং তোমাদেরকে আমি এতটুকুই বলবো, তোমরা হচ্ছে আমার যে ক্লাস নিচ্ছে আজকে সেই আমাদের ক্লাস থেকে তোমরা কতটুকু উপকৃত হবে বা কিভাবে প্রস্তুতি নিবে এই বিষয়গুলো তোমাদেরকে আমি আজকে বলবো। আজকের ক্লাস থেকে কতটুকু উপকৃত হওয়া যায় সেই বিষয়টি বলবো। আমি ক্লাসটি শুরু করার আগে কয়েকটি কমেন্ট পড়ে আমি মূল পড়ায় চলে যাচ্ছি। তো আমাদের এখানে সুমাইয়া বলেছে আর ইউতে, মায়াবতী বলেছে আর ইউ, এবং ঢাকাতে 3টা বিশ্ববিদ্যালয় আছে, জাবি, বিইউপি, মেরিটাইম। হ্যাঁ স্যার 3টি। তারপর লিখেছে রহমান, লিখেছে কি রহমান জানি না, আর ইউ লিখেছে, শেষের কবিতা লিখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফারজানা আক্তার লিখেছে বিইউপি, আর ইউ, সিইউ, জেইউ এন্ড জেএসটি। আচ্ছা থ্যাংক ইউ বোন ফারজানা আক্তার, ইনশাল্লাহ তুমি পারবা, ইনশাল্লাহ পড়াশোনা করলে পারবা। স্পর্শ বলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলা সাহিত্য বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ, এবং ফাতেমা বলেছে আর ইউ, স্পর্শিয়া বলছে জাবি বলছে। তো আমরা দেখতে পাচ্ছি অনেকের অনেক স্বপ্ন রয়েছে, ইনশাল্লাহ সবার সব স্বপ্ন পূরণ হবে। চলো আমরা পড়া শুরু করি। তো আজকে ক্লাস থেকে কেউ যাবে না, মনোযোগ দিয়ে শুনবে। আমি জানি যারা ঢাকার আশেপাশে আছে অনেকেরই স্বপ্ন হচ্ছে ঢাকায় পড়ার, এটা অনেকের স্বপ্ন। আমি জানি এই মুহূর্তে কত মানুষের স্বপ্ন ঢাকার মধ্যে জাহাঙ্গীরনগর, জেইউ, এই জেইউ এবং হচ্ছে বিইউপি, এটা যে কত বড় স্বপ্ন এই ঢাকার মধ্যে এখন বর্তমান সময়, কত বড় যে স্বপ্ন এটা কল্পনার অতীত। আমার সাথে একটু বলো তো কার কার এখন এই ড্রিম বিইউপি এবং জাহাঙ্গীরনগর আশ্রয় করতেছো, কে কে একটু বলো তো কার কার ড্রিম জাহাঙ্গীরনগর এবং বিইউপি, কার কার ড্রিম আমাকে একটু জাস্ট জানাও কার কার এই সময় বিইউপি এবং জাহাঙ্গীরনগর ড্রিম। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে বিইউপি বিশ্ববিদ্যালয় নিয়ে, আমরা বিইউপি নিয়ে কথা বলবো। বিইউপিতে আমাদের দুইটা ইউনিট রয়েছে আর্টস এর জন্য, FA+S এবং F+S রয়েছে। এই দুইটি ইউনিটের মধ্যে প্রায় 700-750 মতো সিট রয়েছে। তো এইখানে সায়েন্স, আর্টস, কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে। আর এই জায়গায় প্রস্তুতির জন্য নিতে হবে, তোমাকে পড়তে হবে বাংলা, পড়তে হবে বাংলা, ইংরেজি এবং বরাবরের মতো হচ্ছে জিকে। তো জিকেটা হচ্ছে ইংরেজি দিতে হবে, ইংরেজি দিতে হবে। এই হচ্ছে 100 নম্বরের প্রস্তুতি। তো বাংলা, ইংরেজি, জিকে ওই ঘুরে ফিরে একই প্রস্তুতি। তো এটাকে আমরা সুন্দর করে বেসিক থেকে পড়ে যাব। অর্থাৎ এই মুহূর্তে আমাদের যেটা করণীয়, তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, আমি আবার বলছি সেকেন্ড টাইম মনোযোগ দিয়ে শোনো, এই সময় তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, তোমার স্বপ্নের যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়টি প্রশ্ন ব্যাংক কিনে নিয়ে আসবা, বা আছে হয়তো বা সেই প্রশ্ন ব্যাংক থেকে তুমি দেখবা যে 24-এ এই যে কয়দিন পরীক্ষা হলো, তার আগে 23-এ, তার আগে 22, তার আগে 21, তার আগে 20, মিনিমাম 4 থেকে 5 বছরের প্রশ্ন ব্যাংক তুমি সুন্দর করে বুঝে বুঝে বাংলা, ইংরেজি, জিকে পড়বে। তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে পরীক্ষার প্রশ্নগুলো কোন দিকে যাচ্ছে, কেমন টাইপের প্রশ্ন হয়, কোন কোন বিষয়গুলো পড়লে তুমি তোমার স্বপ্নের এক বিশ্ববিদ্যালয়ে একটি আসন নিশ্চিত করে ফেলতে পারবে। এজন্য বলবো যার যেটা টার্গেট, যদি বিইউপি হয় তাহলে বিইউপির প্রশ্ন ব্যাংক, জাহাঙ্গীরনগর হলে জাহাঙ্গীরনগর, এবং রাজশাহী হলে রাজশাহী বা চট্টগ্রাম, যার যেটা ইচ্ছা আছে। এই লাস্ট 5 বছর, 3 বছর, 4 বছর প্রশ্ন ব্যাংক ভালো করে পড়বা, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে প্রশ্ন কোন দিকে যাবে আর তুমি পারবে কিনা। আগে তুমি যখন পড়তে তখন তুমি পড়ার জন্য পড়তে, বাট এখন তুমি তোমার অফুরন্ত সময়, প্রায় 6 মাস 8 মাস সময় আছে, এই টাইমটা তুমি যেটা করবা স্মুথলি খুব ঠান্ডা মাথায় দেখবা এই প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিল আর আমি কি পেরেছি না পারি নাই, বা এই টাইপের প্রশ্ন আসতে পারে, তাহলে আমি কি সামনেবার পারবো? ইনশাল্লাহ পারবো। তো আমরা এভাবে পড়াশোনা করলে পারবো ইনশাল্লাহ। তো আমি আজকে বিইউপি নিয়ে কথা বলবো। তোমরা ক্লাসে কেউ সবাই থাকবা, ক্লাস থেকে যাবা না। আমি আবার বলছি ক্লাসে সবাই থাকবা, ক্লাস থেকে কেউ যাবে না। চলো আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে বিইউপি FA+S বিইউপির আজকে আমরা FA+S ইউনিট রয়েছে, এই ইউনিটের আজকে আমরা 24-25, অর্থাৎ তুমি হয়তো পরীক্ষা দিয়েছো,
আজকে আমরা আরেকবার রিস্টার্ট দিব, আরেকবার দেখব যে এইটা পরীক্ষা আসলে আমরা পারবো কিনা। এই প্রশ্নগুলো আমি কি আদৌ পারি নাকি পারি না, আর এই প্রশ্নগুলো কোন অধ্যায় থেকে আসছে, আর কিভাবে একটা স্টুডেন্টের প্রশ্ন ব্যাংক সলভ করা উচিত, এই জিনিসগুলো আমি দেখিয়ে দিব। প্রথম কোশ্চেন কি, কাঁচি কোন ধরনের শব্দ? এটি কাঁচি, কাঁচি একটা শব্দ, যে কাঁচিটি হচ্ছে কোন ভাষা থেকে এসেছে। তাহলে সহজ কথা, কাঁচি কোন ভাষার শব্দ? বলো, কি বলেছে? কাঁচি কোন ভাষার শব্দ? তাহলে মনোযোগ দাও। বলছে কাঁচি শব্দটি কোন ভাষা থেকে পরীক্ষা প্রশ্ন, মানে কোন ভাষা, মানে কাঁচি কোন ধরনের শব্দ, মানে কোন ভাষার শব্দ। অপশনে দেখতে পাচ্ছি আরবি, ফার্সি, হিন্দি, তুর্কি। তাহলে আমরা মার্ক করে ফেলি এই প্রশ্নটা কোত্থেকে এসেছে। এই প্রশ্নটা মূলত আসছে শব্দ ভান্ডার। বলো, কি বলেছি? শব্দ ভান্ডার। অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নাম শব্দ ভান্ডার। যারা আমার ক্লাস করছো তোমাদেরকে বলে রাখছি, এই শব্দ ভান্ডারের পাশে তুমি 9 স্টার দিয়ে রাখো, 9 স্টার দিয়ে রাখো, কারণ শব্দ ভান্ডার থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটি করে দুটি করে প্রশ্ন আসেই, মানে একদম আসবে, ব্যাপারটা এরকম টাইপের। তো কাঁচি কোন ভাষার শব্দ? তো আমরা জানি যে তুর্কি শব্দ রয়েছে, সেই তুর্কি শব্দগুলো তোমরা একটু আমার সাথে লিখো তো, কয়টা পারো আমি একটু দেখতে যাচ্ছি। তুর্কি শব্দগুলো তোমরা আমার সাথে সাথে কমেন্টে লিখো তো কয়টা পারতেছো। যেমন আমি জানি হচ্ছে কি লাশ, এই লাশ হচ্ছে তুর্কি শব্দ, তালবস্য হবে তুর্কি শব্দ। আমি জানি কুর্নিশ, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছিল, কুর্নিশ হচ্ছে তুর্কি শব্দ। আমি জানি বাবা, বিশেষ পরীক্ষা কয়েকবার আসছে, বাবা হচ্ছে তুর্কি শব্দ। তারপর কাঁচি, কি বলেছি বলতো? কাঁচি, বলো কি বলেছি? কাঁচি, আমি জানি এগুলো তুর্কি শব্দ। সওগাত, কি বলেছি বলতো? সওগাত। আমি জানি হচ্ছে উজবুক। তোমরা একটু আনসার করো, তোমরা কয়টা পারো আমি দেখবো। উজবুক, তোমরা কমেন্ট করো আমি দেখি। উজবুক, কি বলেছি? উজবুক। এরপর আরো আছে সওগাত, উজবুক, বাবা। তারপর আছে মোঘল, কি বললাম? মোঘল আছে, মোঘল আছে, মোঘল আছে। তারপর হচ্ছে কাচি, তারপর হচ্ছে চিক আছে, চিক, চিক, গালিচা, চিক, গালিচা। তারপর আলখাল্লা আছে, কি আছে? আলখাল্লা আছে, আলখাল্লা, আলখাল্লা আছে। এরকম অনেক শব্দ আছে, অনেক শব্দ আছে। হ্যাঁ, তারপর চাকর আছে, কি আছে? চাকর, চাকর আছে। এরকম অনেকগুলো শব্দ আছে, আমার মনে হয় তোমরা অনেকগুলো পারবা, ঠিক আছে। তারপর কোপ আছে, কোপ, কোপ। তারপর কোর্তা আছে, কি আছে? কোর্তা আছে, কি আছে বলতো? কোর্তা আছে। তো মোটামুটি এগুলো হচ্ছে আমাদের তুর্কি শব্দ, এগুলো হচ্ছে আমাদের তুর্কি শব্দ। ক্লিয়ার? বাবা হচ্ছে তুর্কি, কিন্তু মা, মা বলেছি না, মা কিন্তু হচ্ছে বাংলা শব্দ, মনে রাখবা। মা কোন ভাষার শব্দ? মা হচ্ছে বাংলা শব্দ। আচ্ছা, তো এখন তাহলে আমাদের কাছে হচ্ছে তুর্কি শব্দ, এবং বলে রাখি এটি বিগত প্রশ্ন। আমি কি বলে দিচ্ছি? এটি হচ্ছে বিগত প্রশ্ন। বিগত মানে 24-এর আগে অন্য কোথাও আসছিল, এটা হচ্ছে বিগত প্রশ্ন। আমি লিখে দিচ্ছি, তাহলে মনোযোগ দাও। নাম্বার 1, প্রশ্নটা কোথা থেকে এসেছে? শব্দ ভান্ডার। এটা কেমন টপিক? এটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। নাম্বার 2, এই প্রশ্নটি বিগত বছরের প্রশ্ন কিনা? হ্যাঁ, এটা বিগত বছরের প্রশ্ন। তো এবার আসো আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে যাচ্ছি আমরা। সবাই দেখো, তুর্কি শব্দগুলো মনে রাখার জন্য আমি তোমাদেরকে আগেই একটি ছন্দ বা টেকনিক দিয়ে ফেলেছি তোমাদের এই তুর্কি শব্দগুলো মনে রাখার জন্য। আমি আবার বলছি, এই তুর্কি শব্দগুলো মনে রাখার জন্য আমি আগে একটি ছন্দ বা টেকনিক দিয়েছি। তোমরা যদি আমার সাথে একবার, দুইবার, তিনবার পড়ো, আমার বিশ্বাস তোমরা এটা পরীক্ষা আসলে পারবা, ইনশাল্লাহ তোমরা পরীক্ষা আসলে পারবা। সেটা কি বলছে দেখো, বলছে মোগল বংশের খান বাবা। কি বলেছে? মোগল বংশের খান বাবা। এটা একটা অংশ, এটা একটা অংশ। তাহলে আমরা পাঠ পাঠ করে মুখস্থ করব। মোগল বংশের খান বাবা, বলো কি বলেছি? আমরা বলেছি মোগল বংশের খান বাবা। তাহলে মোগল বংশের খান বাবা ও বাহাদুর বংশের বেগম। তাহলে আমরা একটা মার্ক করে নিচ্ছি, মোগল বংশের খান বাবা এবং বাহাদুর বংশের, কি বলতো, এবং বাহাদুর বংশের বেগম। তাহলে পাঠ করে নিচ্ছি, মোগল বংশের খান বাবা। দরকার নেই এসব, ইজি লাগতেছে। ওকে, পাঠ করে নিচ্ছি আমরা, মোগল বংশের খান বাবা ও বাহাদুর বংশের বেগম। তাহলে এখানে মোগল এবং খান এবং বাবা এই তিনটি তুর্কি শব্দ। বাহাদুর এবং বেগম এগুলো তুর্কি শব্দ। চকমকি, ঝকমক, চাকু, 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 কাঁচি ও কোর্তার কোপ দিয়ে, চাকু, কাঁচি ও কোর্তার কোপ দিয়ে চিক, গালিচা, আলখাল্লা কেটে ফেলেছে। তা আমি আবার বলছি, মনোযোগ দিয়ে শোনো। মোগল বংশের খান বাবা ও বাহাদুর বংশের বেগম চকমকি, ঝকমক, চাকু, কাঁচি ও কোর্তার কোপ দিয়ে চিক, গালিচা, আলখাল্লা কেটে ফেলেছে। বুঝছো? এরপরে বলতে সওগাত। সওগাত মানে কি? অতিরিক্ত উপহার, উপহার বলা হয়, উপহার। সওগাত পেয়ে তালাশ করতে, সওগাত পেয়ে মানে খবর পেয়ে বা অতিরিক্ত পুরস্কার পেয়ে তালাশ করতে উজবুক, উজবুক মানে আহাম্মক। পরীক্ষা এটা আসে, উজবুক শব্দের অর্থ পরীক্ষা আসে, এটা অর্থ হচ্ছে আহাম্মক বা মূর্খ। উজবুক দারোগা বকশি আসে। তাহলে সওগাত পেয়ে তালাশ করতে উজবুক দারোগা বকশি আসে। এরপর বারুদ চাকরানি। তাহলে চাকরানি বৈশিষ্ট্য কি? সে হচ্ছে বারুদ। ও তোপ কাবু বাবুর্চি। কি বলেছে? তোপ, তোপ মানে বিশাল বড় তোপ একটা। কাবু বাবুর্চি, তাহলে কাবু বাবুর্চি কি? বিশাল বড় তোপ একটা। সে
উর্দু মুসলিকা মানে উর্দু ভাষায় মুসলিকা মানে লিখিত, মুসলিকা মানে কি লিখিত এগ্রিমেন্ট দেওয়া, লিখিত এগ্রিমেন্ট দেওয়া, মুসলিকা মানে কি লিখিত এগ্রিমেন্ট দেওয়া। তাহলে উর্দু মুসলিকা দিয়ে কলি চাকর কুর্নিশের লাশ নিয়ে যায় চোগা দিয়ে ঢেকে। চোগা বলতে এটা ঢিলে ঢালা পোশাক, চোগা মানে কি ঢিলে ঢালা পোশাক। তাহলে আমি আবারও বলছি, সবাই মুখস্থ করে নাও। মুঘল বংশের খান বাবা ও বাহাদুর বংশের বেগম চকমকি ঝকমক চাকু কাচির চাকু কাছে ও কোপ্তার কোপ দিয়ে চিক গালিচা আলখাল্লা কেটে ফেলেছে। স্বগত পেয়ে তালাশ করতে উজবুক দারোগা বকশি আসে। এরপরে বারুদ চাকরানি ও তোপ কাবু বাবরচি দিয়ে উর্দু মুসলিকা, উর্দু ভাষায় মুসলিকা, উর্দু মুসলিকা দিয়ে কলি চাকর কুর্নিশের লাশ নিয়ে যায় চোগা দিয়ে ঢেকে। এই কয়েকটা শব্দ পড়লে এর বাইরে পরীক্ষা আসবে না। আমি আবার বলছি, এই কয়েকটা শব্দ পড়লে এর বাইরে থেকে পরীক্ষা আসবে না। 9 স্টার দিয়ে দিচ্ছি, এই কটা পড়লে হবে, এর বাইরে প্রশ্ন আসবে না। এগুলোর আমি লিখে দিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি, এগুলোর বাইরে প্রশ্ন আসবে না। এগুলোর বাইরে তুর্কি থেকে এগুলোর বাইরে প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে, তুমি কনফার্ম থাকো। তুমি আজকে বিগত প্রশ্নগুলো সলভ করো, দেখবে এগুলোর বাইরে প্রশ্ন আসবে না। বুঝতে পেরেছো? তাহলে আমরা একটা প্রশ্ন সলভ করলাম, শব্দ ভান্ডার, এটা খুবই গুরুত্বপূর্ণ, 9 স্টার দিয়েছি। এবার আসো নেক্সট প্রশ্নে আসো। 2 নম্বর বলছে বিউভল শব্দের শুদ্ধ উচ্চারণ। তাহলে এটা কোত্থেকে এসেছে? এটা এসেছে শব্দ ভান্ডার। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি শব্দ ভান্ডার, উচ্চারণ থেকে এসেছে। কি থেকে এসেছে? উচ্চারণ থেকে এসেছে। তাহলে কোত্থেকে? উচ্চারণ থেকে। এই উচ্চারণ টপিকটা ভর্তি পরীক্ষার জন্য কেমন গুরুত্বপূর্ণ, কেমন পরীক্ষায় প্রশ্ন আসে, যারা এই বছর একাধিক জায়গায় পরীক্ষা দিয়েছো তারা দেখেছো এটি বেশ গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদের শব্দ ভান্ডার এবং বানান শুদ্ধিকরণ সবসময় 9 স্টারে রাখবো, বাট উচ্চারণটা আমি 9 স্টারে রাখছি, কারণ এটা ভালো গুরুত্বপূর্ণ। তো আমি এটিকেও 9 স্টার দিয়ে দিলাম, মানে উচ্চারণটা তোমাকে ভালো করে আয়ত্ত করতে হবে। এ হচ্ছে উচ্চারণ কি তোমার জন্য 9 স্টার। এবং বলে রাখা ভালো, এই প্রশ্নটা বিগত বছরে আসছে কিনা। তাহলে প্রশ্ন আসছে কি বিউভল, এই বিউভল শব্দটা বিগত বছরে আসছে কিনা জানতে হবে তোমাকে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে বিগত প্রশ্ন। খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে না, এটা হচ্ছে বিগত প্রশ্ন। দেখবা খুলনা বিশ্ববিদ্যালয় খুবিতে 16 সালে আসছিল। তাহলে বিউভল শব্দের প্রমিত উচ্চারণ কি খুলনা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এবার আসো, এই বিউভলের আমরা আনসারটা বের করব। তো তোমরা একটু আমাকে দেখবা ভাইয়া, এই দেখো এটার টেকনিকটা আছে, এটা টেকনিকটা হচ্ছে হয় বা। এই হয় বা দেখতে পেলে দুটো ঘটনা ঘটে। কয়টা ঘটনা ঘটে? দুটো ঘটনা। একটা হচ্ছে ও হবে এবং ভ হবে এই জায়গা, এই হয় বয়ের স্থলে। আর আরেকটা হচ্ছে রস্যু হবে আর ভ হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কখন ও হয় কখন রস্যু হয়? মনে রাখবা, যখন অ কিংবা আ, বলো কি বলেছি, অ কিংবা আ থাকবে আগে, তখন হবে ও হবে। আর যখন দেখবা রস্যই কিংবা দীর্ঘই আছে, মানে উচ্চারণ কিংবা দেখতে সরাসরি, তখন মনে রাখবা হচ্ছে রস্যু হবে। তাহলে এটা মাথার মধ্যে গেঁথে নাও, এটা মাথার মধ্যে গেঁথে নাও সূত্রটা। তাহলে হয় বয় দেখতে পেলে কি হয়? ও ভা হয়। কি হয় বলতো? ও ভা হয়। বুঝতে পেরেছো? এবার আসো, আমি আনসার তোমাদেরকে দেখাচ্ছি, একটু এখানে আসো। আমি লিখলাম আহ্বান, বলো কি লিখেছি? জাতীয় উদাহরণ আমি লিখেছি আহ্বান। তো মনে রাখবা আ নিয়ে কখনোই উচ্চারণের কোন দ্বন্দ্ব নেই, তাই আমি আকে আ রেখে দিলাম। হয় বা আছে, তাহলে হয় আগে কি আছে? আ আছে, যে অ বা আ পেয়ে গেছি। তাহলে আমরা অবশ্যই কি করব? অবশ্যই এখানে ও দিব। মনে রাখবা ওই কিন্তু, মনে রাখবা বাচ্চারা একটু খেয়াল করে দেখো, এই মনে রাখবা এখানে লিখি, মনে রাখবা এটা কিন্তু ও, এটা কি? এটা হচ্ছে ও স্বরবর্ণ। আর এই যে এটা মাত্রা দিয়ে ফেলেছো, এটা কি? এটা হচ্ছে তয়ে ত। এটা কি বলতো? তয়ে ত। তাহলে অবশ্যই খেয়াল রাখবা যে কোনটা ও আর কোনটা তয়ে ত। তাহলে এখানে মাত্রা দেওয়া যাবে না। এ হচ্ছে আহ্বান, তো ভ দিলাম, সাথে যে আকারটা বসাই দিলাম, আর ন হসন দিলাম, আহ্বান। আচ্ছা, আমি ধরো লিখলাম আহ্বায়ক। কি লিখেছি বলতো? আহ্বায়ক। পরীক্ষা কিন্তু এটাও আসে। আহ্বায়ক কি বলেছি? আহ্বায়ক। কি বলেছে? আহ্বায়ক। তাহলে আ নিয়ে কোনো সমস্যা নাই, আ থাকলে ও হয়। তাহলে আমি কি দিব? ও দিব। আর ভয় আকার ভা ছিল, আকার দিয়ে দিলাম। আহ্বায়ক অন্তস্থ ওকার হবে আর কয় হসন্ত হবে, কারণ এখানে সিঙ্গেল বর্ণ আছে, সিঙ্গেল বর্ণ আগে সাধারণত ওকারন্ত গ্রহণ করে। ঠিক আছে? সিঙ্গেল বর্ণ বলতে কারহীন বর্ণ বলছি। আরেকটা আসে দেখো, গহ্বর। বলো কি বলেছি? গহ্বর। তাহলে গহ্বরের গ হলো, আর যেহেতু এখানে হয় বয়ের আগে গ আছে শুধু, আর শুধু গ মানে কি? শুধু গ মানে হচ্ছে অ। তাহলে অ এর পরে কি হয়? অ এর পরে হচ্ছে ও হয়। এ হচ্ছে গ, আর ভ দিলাম, আর হচ্ছে গহ্বর হসন দিলাম, তাই না? এই হচ্ছে কনসেপ্ট। এবার আসো, আমি ধরো লিখলাম জিহ্বা। মনোযোগ দাও, কি লিখেছি? জিহ্বা লিখেছি। তাহলে জিহ্বার জি আছে, আমি দিলাম। বর্গীয় জ থাকলে বর্গীয় জয় হয়, কিন্তু অন্তস্থ জ বর্গীয় জ হয়ে যায়। ঠিক আছে? মনে রাখবা। তাহলে জি ই আছে রস্যই, তাহলে অবশ্যই কি হবে? রস্য হবে এবং ভ হবে। এ হচ্ছে জিহ্বা, এ হচ্ছে জিহ্বা। এবার আসো আমাদের প্রদত্ত কাঙ্ক্ষিত শব্দ, যার নাম হচ্ছে বিউভল। তাহলে বি আছে, আমি বি দিলাম। ভাইয়া বি আছে মানে কি? রস্যই আছে, তাহলে অবশ্যই কি দিব? অবশ্যই আমি রস্যকার দিব, আর ভ দিব, আর লয়ে হসন দিব। এ হচ্ছে বিউভল। তাহলে আমরা চলে আসি বিউভল। অনেক বই দেখবা ও ভ দেওয়া আছে, এটা ভুল, হয়তো টাইপিং মিস্টেক কিংবা হয়তো লেখক
উনি নিজে জানেন না, যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। তাহলে এটা উত্তর হবে না, এটা হতে পারে, এটা তো হয় ব আছে, এটা জীবন হবে না, এবং এটা বিহব বল, এটাও হয় না। তাহলে উত্তর হচ্ছে খ নাম্বারটা সঠিক আনসার। রস্য আছে, ওভ আছে এবং সাথে রস্যিকার আছে, তাহলে এটি হচ্ছে সঠিক আনসার। তাহলে তোমরা কে কে পেরেছিলে আমাকে একটু কমেন্ট করে বলো তো, এই 2 নম্বরটা কে কে পেরেছিলে। আমি একদম নিয়ম সহ খাতা কলমে তোমাদেরকে দেখিয়ে দিলাম, একদম নিয়ম সহ তোমাদেরকে আমি খাতা কলমে দেখিয়ে দিলাম। তোমরা আমাকে একটু বলো তো যে তোমরা হচ্ছে এই বিষয়গুলো একদম আগে কি করেছো, আগে আমাদের ক্লাস করেছো, একদম ইজিলি ক্লাস করছো, কিন্তু এখন থেকে ক্লাস করলে খাতা কলম নিয়ে ক্লাস করবা, ঠিক আছে? ওকে, 3 নম্বরে আসো। 3 নম্বর বলছে কাঁচা মিঠা এর সঠিক ব্যাস বাক্য কি? বলো কি বলেছে? কাঁচা মিঠা এর সঠিক ব্যাস বাক্য কি? কি বলেছে? কাঁচা মিঠা এর সঠিক ব্যাস বাক্যটা কি? কাঁচা মিঠা এর সঠিক ব্যাস বাক্য কি? এক্ষেত্রে এটি প্রশ্নটা এসেছে কোত্থেকে বলতো? এটা আসছে সমাস থেকে। বলো কোত্থেকে আসছে? সমাস থেকে। সমাস পরীক্ষার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? আমি বলবো সমাস হচ্ছে 9 স্টার। সমাস হচ্ছে ভালো গুরুত্বপূর্ণ। সমাস কি? সমাস হচ্ছে ভালো গুরুত্বপূর্ণ। আচ্ছা, কাঁচা মিঠার সঠিক ব্যাস বাক্য। নরমালি সমাস নির্ণয়করণ আসে, নরমালি সমাস নির্ণয়করণ আসে। তো তোমাদেরকে আমি বলবো যে সমাসের ব্যাস বাক্য এসেছে, কোনো সমস্যা নাই, আমরা এটা পারি। আমরা এইচএসসি পরীক্ষার সময় এগুলো পড়ে এসেছি, আমরা অ্যাডমিশন একবার পড়েছি। তো আমি তোমাদেরকে টেকনিক ট্রিক্স আমি অবশ্যই শিখাইয়ে দিব। তোমরা যেটা করবা, যারা ক্লাস করছো ক্লাসে একটু হাজিরা দাও, একটু লাভ রিয়াকশন দাও, একটু রিয়াকশন ইউজ করো। তুমি যে ক্লাসটি করেছো এই ক্লাসটি করার চিহ্ন রেখে যাও, হাজিরা দিয়ে যাও। তাহলে তোমার কোনো সেকেন্ড টাইম বন্ধু তোমাকে দেখে সেও অনুপ্রাণিত হবে, সেও এই ক্লাসটি পরে করবে, যে আমার জরিনা নামে এক বান্ধবী আছে, জরিনা নামে এক বান্ধবী আছে, সেই ক্লাসটি করছে, তখন সেও করতে উদ্বুদ্ধ হবে। ওকে, একটু লাভ রিয়াক্ট দাও, একটু রিয়াকশন দাও, একটু হাজিরা দাও। আচ্ছা, এবার আসো কাঁচা মিঠা। মনে রাখবা দুটো বিষয়, মনে রাখবা নিয়মটা হচ্ছে এরকম, মনে রাখবা দুটো বিশেষণ একটি বিশেষ্যকে বোঝাবে বা ব্যক্তি বস্তুকে বোঝাবে, একটি ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। সেটা কি হয়? সেটা হয় হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। সেটা কি হবে? সেটা হবে হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। কি হবে? সাধারণ কর্মধারয় সমাস হবে। আচ্ছা, এবার আসো দেখো, আমি বললাম টক ঝাল। কি বলেছি? টক ঝাল। তো টক ঝাল বলতে কি বোঝাচ্ছে বলতো? টক ঝাল বলতে বোঝাচ্ছে কোন একটা বিষয়, ওইটা টকও আবার কি ঝালও। তাহলে আমরা বলবো যা টক, বা যা টক লিখি, যা টক তাই ঝাল, অথবা টক অথচ ঝাল, এটা বলা যায়, কোনো সমস্যা নাই। আমি বললাম কাঁচা মিঠা। কি বলেছি? কাঁচা মিঠা। তাহলে কি বললাম? যা কাঁচা তাই মিঠা, অথবা বলতে পারি কি কাঁচা অথচ মিঠা। কাঁচা মিঠা একটা আম হইতে পারে। আচ্ছা, আমি ধরবো হৃষ্টপুষ্ট, যা হৃষ্ট তাই পুষ্ট। শান্ত শিষ্ট, এটা পরীক্ষা আসে, শান্ত শিষ্ট। তাহলে লিখবা যা শান্ত বা যে শান্ত সেই শিষ্ট, দুই ভাবে হয়। যে শান্ত, এটা ব্যক্তিকেন্দ্রিক, যে শান্ত সেই শিষ্ট, এটা ব্যক্তিকেন্দ্রিক ভাবে দেওয়া যায়। হৃষ্টপুষ্ট, যে হৃষ্ট সেই পুষ্ট, এভাবে, ঠিক আছে? তো এইভাবে আমরা আনসার করতে পারবো। এগুলা প্রতিটা পরীক্ষা আসছে, তোমাদের আমি গুরুত্বপূর্ণ গুলো বললাম। যেমন কাঁচা মিঠা তো পরীক্ষা আসে, তোমার স্টার দিয়ে দিলাম। শান্তশিষ্ট পরীক্ষা এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছে শান্তশিষ্ট। এরপরে হৃষ্টপুষ্ট, এটা পরীক্ষা এসেছে, তোমরা এটাও লিখে নাও, হৃষ্টপুষ্ট এটা পরীক্ষা এসেছে। তাহলে অপশনে কি আছে? কাঁচা, যা কাঁচা তাই মিঠা, অথবা আমরা বলতে পারি কাঁচা অথচ মিঠা, এটাও কিন্তু হয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কাঁচা অথচ মিঠা, এটাও কিন্তু হয়, কাঁচা মিঠা। এটা একটা আম হইতে পারে, বুঝতে পেরেছো? কাঁচা অথচ মিঠা দূরে কিন্তু হয়। আমি আবার বলছি, দূরে কিন্তু হয়, কাঁচা অথচ মিঠা দূরে কিন্তু হয়। তাহলে আমার মনে বুঝতে পেরেছো? ক্লিয়ার? সো একটু কমেন্ট করো তো ক্লিয়ার কিনা ভাইয়া, একটু কমেন্ট করো তো ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। যারা সেকেন্ড টাইমার দিচ্ছ তারা জীবনে আরো একটি সুযোগ পেয়েছো নিজেকে যাচাই করার জন্য, নিজেকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার জন্য। এটা আমি বলবো নট সেকেন্ড টাইম, এই শব্দটা ফেলায় দাও ভাই। তুমি হচ্ছে সুযোগ পাইছো ভাই, তুমি অপরচুনিটি পেয়েছো, সুযোগ পেয়েছো। সুতরাং তোমার চিন্তা ভাবনা হবে আমি আবার নতুন করে গুছিয়ে সুন্দর করে পড়বো। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছো, এরপরে সময় ঠিক মতো পাও নাই। তুমি যে একবার শুরু থেকে একদম বেসিক ধরে পড়বা, ওই সময়টুকু হয়ে ওঠে নাই। কারণ একটা পরীক্ষার পর আর একটা পরীক্ষা, ওই পরীক্ষার প্রশ্ন ব্যাংক কিনে ওই পরীক্ষার মধ্যে উল্টাপাল্টা করে পড়া শুরু, আবার একটা পরীক্ষা, আবার একটা পরীক্ষা। তো একাধিক বিশ্ববিদ্যালয় একাধিক প্যাটার্নে পরীক্ষা দিতে গিয়া তুমি যে শুরু থেকে যে রিভিশন দিবা, সময় নিয়ে যে রিভিশন দিবা, ওই ব্যাপারটা তোমার সাথে হয়ে ওঠে নাই। এই জন্য আমি তোমাকে অবশ্যই বলবো তুমি আমাদের সাথে এখন থেকে গুছিয়ে একদম ধরে লাইক তুমি যে অ্যাডমিশনের শুরুতে যেমনটা ছিলে,
আমরা তোমাকে 8টা 10টা 12টা লেকচারের মধ্যে বেঁধে রাখবো না। আমরা তোমাদেরকে এমনভাবে পড়াবো, তুমি কল্পনাও করবে না যে এই টপিকে এই সাবজেক্টের জন্য অন্য কোথাও যেতে হবে, অন্য কারো কাছে পার্সোনালি পড়তে হবে, এই চিন্তা তোমার জীবনও আসবে না। সুতরাং তোমাদেরকে বলছি ভাইয়া, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরবর্তী যে ব্যাচটা আমরা রান করেছিলাম, সেখানে আমরা 1100 শিক্ষার্থীকে সার্ভিস দিয়েছি এবং আল্লাহর অশেষ রহমতে তোমরা দেখেছো আমাদের পেজে প্রতিনিয়ত আপডেট করেছি, আপলোড করেছি। সেটি হচ্ছে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় ফার্স্ট পেয়েছি, অষ্টম পেয়েছিলাম, আমি শুধু সিঙ্গেল গুলো বলছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফার্স্ট পেয়েছি, তারপর হচ্ছে তোমার খুলনা বিশ্ববিদ্যালয় পঞ্চম, গুচ্ছ তো আমাদের সিনথিয়া ষষ্ঠ হয়েছে। আর এই যে লাস্ট পরীক্ষা যেটা হলো, রেজাল্ট দিল লাস্ট কয়েকদিন আগে, হাজিদান এসে পঞ্চম হয়েছে আমাদের স্টুডেন্ট আরমান সমূহ তার নাম। তো দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের সিঙ্গেল ডিজিট রয়েছে, তার মানে আমাদের কাছে পড়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। এছাড়াও আমার যেটা অফলাইন ব্যাচ ছিল, আমার অফলাইন পার্সোনাল ব্যাচ ছিল, সেখান থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার খ ইউনিটে সেকেন্ড হয়েছে এবং ওই একই মেয়ে ক ইউনিটে ফার্স্ট হয়েছে, জাবিতে ফার্স্ট পেয়েছে, বিউপিতে ফার্স্ট পেয়েছে। সুতরাং বুঝতে পারছো তুমি কাদের ক্লাস করছো, কোন স্যাররা তোমাকে পড়াচ্ছেন। তো ওরা যদি আমাদের প্রতি আস্থা রেখে পড়াশোনা করতে পারে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে, তাহলে তুমি কেন পারবে না বলো? তুমিও পারবে, তুমি অবশ্যই পারবে। হয়তো আল্লাহ তাআলা তোমার কিছু ভুল ছিল, সেগুলো কারেকশন করে তোমার পুড়িয়ে খাঁটি করে অবহেলায় তিক্ত করে খাঁটি বানিয়ে তোমাকে চান্স পাবে হয়তো আল্লাহ। যেদিন চান্স পেয়ে যাবা, ওই দিন মনে হবে যে আমি ফার্স্ট টাইমে চান্স পেলে এত ভালো সাবজেক্ট পাইতাম না, কিন্তু এবার আমি চান্স পেয়ে নিজেকে শিখেছি, বুঝেছি, এবং তুমি আরো বেশি কনফিডেন্ট হয়ে যাবা। তখন তুমি যখন বিসিএস পরবর্তী চাকরি পরীক্ষা প্রস্তুতি নিবা, তখন তোমার দেখবা তোমার কনফিডেন্সটা বেশি কাজ করবে। কারণ কারণ তুমি একদম ডিপলি পড়লে পারো, তুমি গুছায়া ডিপলি একদম একদম ভেঙে চুরে পড়লেই তুমি পারো। এই যে পড়লা, এই পড়ার স্টেজ তুমি কখনোই ভুল করবা না, কারণ 3 মাসের পড়া এটা নয়, এটা হচ্ছে 9 মাসের পড়া, বুঝতে পেরেছো? 2বার পড়া। সুতরাং তোমাদেরকে বলবো, তোমরা আমাদের যে পেইড ব্যাচ রয়েছে, সেই পেইড ব্যাচ আমাদের ভর্তি নিচ্ছি, এখন অফারে নিচ্ছি। 3000 টাকা কোর্স ফি, মাত্র 2500 টাকা নিচ্ছি এখন। একদম পুরো 9 মাস পড়াবো, লাস্ট বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াবো। মানে আমাদের চান্স তোমরা পাওয়াই ছাড়বো। আমি আছি বাংলার জন্য, ইংরেজির জন্য আমির স্যার আছেন, জিকের জন্য আমাদের অর্ণব স্যার রয়েছেন। এই 3 স্যার তোমাকে একদম পড়ায় শেষ করে ফেলবো। বাংলার জন্য আমাদের আরেকজন স্যার আমরা নিয়েছি, উনি কিছু টপিক পড়াবেন এবং আমি পড়াবো, রাশেদ স্যার আছেন। ইংরেজির জন্য আমাদের কলে আছি, জিকে আমাদের মিহির স্যার আছেন, উনি পড়াবেন কিছু টপিক, কিছু অর্ণব স্যার পড়াবেন। মানে যেভাবে তোমাকে চান্স পাওয়ানো যায় একদম গুছায়া পড়াবো ইনশাল্লাহ। তো তোমরা যারা ভর্তিও আছো, অবশ্যই অসিফা লিখেছে, ভাইয়া অফলাইনেও আপনার কাছে পড়েছি, অনলাইনেও, দ্বিতীয়বারও আপনার উপর আস্থা রাখছি ইনশাল্লাহ, আল্লাহ ভালো কিছু হবে। অসিফা আশরাফি, তুমি খুব মেধাবী স্টুডেন্ট বোন, তোমাকে আমি এতটুকু অফলাইনে দেখেছি, তোমার শেষ সময় এসেছিলা, তোমাদেরকে আমি ওইভাবে যত্ন নিয়ে খাতির করে পড়াতে পারি নাই, কারণ শেষ সময় আসছো। শেষ সময় আসলে কি হয়, দৌড়াদৌড়ি থাকে, সবাই তোমার দৌড়াদৌড়ি থাকে, আমার দৌড়াদৌড়ি থাকে। তো শেষ সময় আসছিলা বোন, সমস্যা নাই, তুমি আমাদের অল ইন অন ব্যাচের দেখেছো, সেখানে আমরা ক্লাস নিয়েছি। এবং তুমি ইনশাল্লাহ, আমি চাই যে সেকেন্ড টাইমে, তুমি তো থাকছো বলেছো নিজে মুখে, আমি চাই তুমি সেকেন্ড টাইমে পরীক্ষা আমাদের সাথে দিয়ে তুমি কোনো একটা ভার্সিটিতে একাধিক হলেও তুমি প্লেস করবা কিংবা সিঙ্গেল ডিজিট অর্জন করবা। আমি জানি তুমি পারবা, তোমার আমি সরাসরি দেখছি বোন, তুমি পারবা। তো ইনশাল্লাহ আমি তোমার মুখ থেকে আরো একটি কমেন্ট চাই আগামী পরীক্ষার সময়, যে তুমি আমার কাছে ছিলা, অফলাইনে ছিলা, অনলাইনে ছিলা, শেষে ছিলা, এবং তুমি চান্স পেয়েছো, প্লেস করেছো, সিঙ্গেল ডিজিট অর্জন করেছো। এরকম সফলতা আমি তোমার নামে চাই ওয়াসিফা। আমাকে ইনশাল্লাহ তুই দিবি, ঠিক আছে? আমি তোকে চাইলাম এটা, ভালো করে পড়াশোনা করবি, যা লাগে ভাই দিবে তোকে, সমস্যা নাই। ওকে, এবার আসো, তাহলে এটা শেষ। এবার চলো আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ? দেখো সেন্সিটিভ প্রশ্ন, অঘোষ অল্প প্রাণ, অঘোষ মানে কি? মনে রাখবা, আমি শিখাই দেব। 5টা ঘর, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এই যে বর্গীয় বর্ণ 6টা হয়ে গেছে, 5টা বর্গীয় বর্ণ। মনোযোগ দাও ভাইয়া, খুব মনোযোগ দাও, ঠান্ডা মাথায় মনোযোগ দাও। বলছে কি বলতো, অঘোষ। অঘোষ মানে কি? অঘোষ মানে হচ্ছে 1 আর 2, আর এই ঘোষ মানে কি 1 2 3। অবর্ণ আগে আছে, তাই আমরা অঘোষকে আগে রাখবো। আর ঘোষ, ধরো অ নাই, ঘোষ আছে, ঘোষ ঘ বর্ণ পরে, তাই ঘকে আমরা রাখবো এই জায়গাতে, এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? তাহলে এই যে 1 2 হচ্ছে অঘোষ, আর 2 3 4 5 হচ্ছে ঘোষ। এবার বলছে, এবার কি বলছে, অল্প প্রাণ কোনটা? কি বলছে? অল্প প্রাণ। ভাইয়া মনে রাখবা আজকে থেকে, অবর্ণ আগে, আর একটা কি আছে, আর একটা আছে মহাপ্রাণ। মহাপ্রাণের ম বর্ণ পরে। তাহলে আগে কি, এই যে এখানে 1 3 এবং 5, এগুলো কি হবে? এগুলো হচ্ছে অল্প প্রাণ। এগুলো কি বলতো? অল্প প্রাণ। এগুলো কি অল্প প্রাণ। আর আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে শিখানো, এগুলো পারবা। এই যে 2 নাম্বার আর এই যে 4 নাম্বার, 2 এবং 4 মনে রাখবা। 2 এবং 4 হচ্ছে, একটু হাগুমুতু হয়ে গেল তাই না? 2 এবং 4 মনে রাখবা, 2 এবং 4 মনে রাখবা হচ্ছে মহাপ্রাণ। কি বলেছি? মহাপ্রাণ। 2 এবং 4 কি? মহাপ্রাণ। বুঝতে পেরেছো?
তাহলে এভাবে পড়লে কি পারা যাবে না? যাবে। প্রশ্ন বলেছে ভ। ফ, আচ্ছা ফ দেখি, ফ এর আগে কি হয়? প ফ, দেখো প ফ, ট ঠ, তারপর এটা কি চ আছে, চ ডিরেক্ট চ আছে, এটা কি প ব ভ, তাহলে প ফ ব ব ভ। আচ্ছা এখন আসো, এখন তোমরা খুবই সহজ প্রশ্ন কিন্তু, তাহলে চাইছে কোনটা? চাইছে হচ্ছে অল্প প্রাণ, অঘোষ অল্প প্রাণ। অঘোষ মানে কি? 1 2 লাগবে, কি লাগবে? অঘোষ অল্প প্রাণ মানে কি? 1 2 লাগবে, 1 2 আগে বের করো, 1 2। তাহলে প ফ এটা হতে পারে, ট ঠ এটা হতে পারে, চ চ এটা হতে পারে, চ ছ, প ফ ব ভ এর 4 নম্বরে বাদ। তাহলে এই তিনটার মধ্যে আনসার বের করতে হবে। চাইছে অল্প প্রাণ, ভাই অল্প প্রাণ মানে কি? 1 3 5, তাহলে 1 নাম্বার দরকার আমাদের। এটা কি 2 বাদ, এটা কি 2 বাদ, এটা কি চ 1 নাম্বার আছে, উত্তর হচ্ছে ঘ নাম্বার। তুমি এইভাবে ক্যালকুলেট করে বের করতে পারো। আমি অনেক গেজায় ফেলছি, সহজ বিষয় বাট গেজাইছি বেশি, বাট তুমি চাইলে এটা ইজিলি পারবা, আমি জানি এটা পারবা, বাট আমি একটু শিখাই দিয়েছি। অনেকে নতুন আছে, অনেকে ভয় পাচ্ছে, এগুলো পারে না, এই জিনিসগুলো ভুল করে। এই দেখো তোমাদের জন্য আমি এটা দিয়ে রেখেছি, একদম টোটাল সব দিয়ে দিয়েছি, তোমরা এটা পড়ে নিও, ঠিক আছে? এই ছকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই ছকটা হচ্ছে 9 স্টার, ঠিক আছে? এটি হচ্ছে ধ্বনি বর্ণের প্রশ্ন। এটি কোন কোন জায়গার প্রশ্ন লিখে দিচ্ছি, এটি হচ্ছে ধ্বনি বর্ণের প্রশ্ন। তো ধ্বনি বর্ণের প্রশ্ন, এই ধ্বনি বর্ণের প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাকে আমি 7 স্টার দিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। নেক্সট, এইভাবে মৃত্যুবরণ করে কি লাভ হবে? 52 দিনগুলো রচনা উক্তিটি কার? তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এই প্রশ্নটি আসবে না, হ্যাঁ এটা কথা হয়েছে আমার সাথে, এই প্রশ্নটা আগামীবার আসবে না, এই প্রশ্ন আগামীবার আসবে না, ঠিক আছে? আমি ক্লজ দিয়ে দিলাম, এইটা প্রশ্ন আগামীবার আসবে না। আচ্ছা, এটা আনসার হচ্ছে সিভিল সার্জন বলছিল, ঠিক আছে? নেক্সট, মাঝে মাঝে মানব প্রেমের কথা তারা বলে কিন্তু তাতে নেশা ধরে না, কোন গল্পের অংশ? এটি সিলেবাস বহির্ভূত অংশ। যারা 25 রয়েছে তোমাদের বলছি, এটি জীবন ও বৃক্ষের একটি গল্প, প্রবন্ধের। তাহলে কি বলো মোতাহার হোসেন, কি জীবন ও বৃক্ষ, কি বলেছি? জীবন ও বৃক্ষ, এটা হচ্ছে সিলেবাস বহির্ভূত প্রশ্ন। এটা আনসার কি হবে? জীবন ও বৃক্ষ হবে, সিলেবাস বহির্ভূত প্রশ্ন। তোমাদের আজকে শেষ পর্যন্ত ক্লাসে থাকবা, তোমাদেরকে শুধু এতটুকু বলি, আজকে শেষ পর্যন্ত ক্লাসে থাকবা। আগামীকাল হচ্ছে কি বার আমি জানি না, আগামীকাল আমাদের জিকে ক্লাস রয়েছে সম্ভবত, আগামী ক্লাস, তোমরা আগামী দিনও ক্লাস করবা, তারপরের দিনও ক্লাস রয়েছে। আজকে বাংলা, কালকে হবে জিকে, পরশুদিন হবে হচ্ছে ইংরেজি। তোমরা এই 3টা ক্লাস ভুলেও মিস করবা না, এই 3টা ক্লাস ভুলেও মিস করবা না। তোমরা দেখো যে একটা ভার্সিটির প্রস্তুতি কিভাবে নিতে হয়, জাস্ট দেখো, ঠান্ডা মাথায় দেখো, ঠিক আছে? ওকে, শেষ আমি বলে দেবো কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ। এবার বলছে যা সংগ্রহিত হচ্ছে বা সঞ্চিত হচ্ছে, এক কথায় বাক্যটিকে কি বলা হয়? খেয়াল করে দেখো কি বলেছে, বলেছে সঞ্চিত, খুব মনোযোগ দিয়ে শুনবা, সঞ্চিত হচ্ছে। তো আমরা এইটা প্রশ্নটা একটু আনকমন ছিল, প্রশ্নটা আমি তোমাকে সহজ করে দিচ্ছি। সঞ্চয়, এই যে সঞ্চয় বললাম, এই সঞ্চয় শব্দটা কিন্তু নাউন। এই সঞ্চয় শব্দটা কি কি লিখতেছি আমি? সঞ্চয় শব্দটা হচ্ছে কি নাউন। এর এর সমর্থক শব্দ হচ্ছে উপচয়। এর সমর্থক শব্দ কি বলতো? উপচয়। তাহলে সঞ্চয় হচ্ছে মানে কি? উপচয় হচ্ছে। এখন সঞ্চয়ন তো হয় না, তাহলে অধীয়মানও তো হয় না, উপচয়মান। এই যে এটা হচ্ছে আনসার। কেন আনসার? দেখো উপচয় হচ্ছে কি নাউন, উপচয় কি নাউন, আর ই তো আছে, ই তো মানে কি অ্যাডজেক্টিভ, কি আছে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের সঞ্চিত, তাহলে উপচয় কি নাউন, এর লাগবে কি? এর লাগবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দিব হচ্ছে এই যে দেখো দেওয়া আছে ওখানে উপচয়মান, কি বলেছে? উপচয়মান, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই কারণে এটা হবে আনসার, এটা হচ্ছে আনসার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আনসার। এই প্রশ্নটা বিগত বছর থেকে ছিল না, এটা প্রশ্ন হচ্ছে নতুন প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলতো? এটা ছিল হচ্ছে নতুন প্রশ্ন, এটা নতুন প্রশ্ন, এবং এটা হচ্ছে বুদ্ধিমানরাই পারছে। ওকে, নেক্সট, কোত্থেকে আসছে এটা বলে দিচ্ছি আমি, সেটা হচ্ছে এক কথায় প্রকাশ থেকে এসেছে। এটা প্রশ্ন এক কথায় প্রকাশ থেকে প্রশ্নটি এসেছে। ওকে, বাংলা সাহিত্যের ডাক ও খোনার বচন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলা সাহিত্যের ডাক ও খোনার বচন কোথা থেকে এসেছে? কি বলছে? ডাক ও খোনার বচন কোত্থেকে আসছে? বাংলা সাহিত্যে ডাক ও খোনার বচন কোত্থেকে এসেছে, মানে কোন যুগের সাহিত্যে নিদর্শন? তো আমরা সবাই জানি এটা হচ্ছে এটা একেবারে কি বলবো, এটা যুগ বিভাজন থেকে আসছে। অর্থাৎ দেখো প্রাচীন যুগ, কি বলেছি? প্রাচীন যুগ। তো প্রাচীন যুগ সময়টা ছিল কখন? আমরা জানি 650 থেকে 1200 মতো, তাই না? 1200 মতো ছিল প্রাচীন যুগ। আচ্ছা, এই প্রাচীন যুগের মধ্যে যে লিখিত নিদর্শন, প্রাচীন যুগের লিখিত নিদর্শন একমাত্র পাওয়া গেছে কোনটা বলতো, বা মৌলিক নিদর্শন, যার নাম হচ্ছে চর্যাপদ। কি বলেছে? যার নাম হচ্ছে চর্যাপদ। আর এখানে আরো কিছু প্রশ্ন পরীক্ষা আসতে দেখা যায়, যেমন হচ্ছে অলিখিত নিদর্শন। কি বলেছে? অলিখিত নিদর্শন। অলিখিত নিদর্শন কি কি আছে? যেমন ছড়া, ওই যে আমরা বলি হাট্টিমাটিম টিম তারা মারতে পারে ডিম, তাদের খাওয়া দুটি সিং তারা হাট্টিমাটিম টিম, আমরা পাইছি না, পড়ছি না? এগুলো ছড়া, এগুলো লিখিত না, এগুলো মুখে মুখে চলে এসেছে। আমার নানি দাদিরা আছে,
আর তোমাদের বড় মারা আছে অনেক আগের মানুষ, দেখবা তারা হচ্ছে কখনো কোনোদিন স্কুলের বারান্দা যায় নাই, কোনোদিন কোনো স্কুল তো পড়েই না, পড়াশোনা করে নাই। তারপর দেখবে তোমার বাচ্চা বা তোমারই মানুষ করছে, বাচ্চা এই হাতে নিয়ে গাই স্যার বলছে হাঁটতে পারে ডিম, তারা মারতে পারে ডিম, এই টাইপের অনেক কবিতা বলছে, ছড়া বলছে। তো এগুলো লিখিত না, এগুলো হচ্ছে মুখে মুখে শুনে শুনে পাইছে, মুখে মুখে, বুঝতে পেরেছে? এই জন্য বলা হয়েছে কি অলিখিত নিদর্শন। কোনটা? ছড়া। ছড়া রূপকথার গল্প আছে না, লিখে রাখো, রূপকথার গল্প, রূপকথা। এই যে রূপকথা, বাঘ আসবে, ভাল্লুক আসবে, খেয়ে ফেলবে, বাচ্চাদেরকে শেখানো হয়, এগুলো কিন্তু লিখিত না, মুখে মুখে শোনা কথা, বুঝছো? এগুলো কিন্তু খুব সুন্দর, ভালো লাগে। আর আরেকটা আছে, এই যে আমরা খনার বচন, ডাক ও খনার বচন, কি বলেছি? ডাক ও খনার বচন, কি বলেছি? ডাক ও খনার বচন। এটা হচ্ছে কৃষি ভিত্তিক, লিখে দিচ্ছি, এটা হচ্ছে কৃষি ভিত্তিক, কৃষি ভিত্তিক একটি বচন, কৃষি ভিত্তিক, ঠিক আছে? কৃষি ভিত্তিক। একটু ক্লিয়ার করে নাও, ডাক ও খনার বচন মূলত এটা তৈরি হয়েছিল প্রাচীন যুগের শেষের দিকে, আর এইটার বিকাশ কাল বলা যায়, একদম বলা যায় হচ্ছে মধ্যযুগের শুরুতে। তো এই জন্য অনেকে কনফিউজ যে স্যার এটার আনসার কি প্রাচীন যুগ হবে নাকি মধ্যযুগ, কোনটা হবে? তো এই ক্ষেত্রে এটা অবশ্যই প্রাচীন যুগের নিদর্শন, এটা যা বিকাশ লাভ করেছিল প্রাচীন যুগ যখন শেষ হলো একদম মধ্যযুগের শুরুতে, মানে 1200 পর থেকে, বুঝতে পেরেছো? এই জন্য এটা সঠিক আনসার কিন্তু প্রাচীন যুগে হবে। সঠিক আনসার কি হবে? প্রাচীন যুগ হবে। তাহলে সবাই একটু কমেন্ট করো তো, এই বুঝতে পেরেছো কিনা? সবাই একটু কমেন্ট করো, বুঝতে পেরেছো কিনা? সবাই একটু কমেন্ট করো, বুঝতে পেরেছো কিনা? সবাই একটু কমেন্ট করো, বুঝতে পেরেছো কিনা? এবার 9 নম্বর বলছে, কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমার পথ প্রবন্ধে কার কথা বলা হয়েছে? আমার পথ প্রবন্ধে একজন বিখ্যাত ব্যক্তি রয়েছেন, যিনি হচ্ছেন কে, একটু নাম করে বলো তো। তিনি বলেছেন আমি আছি। হ্যাঁ, তিনি বলছেন আমি আছি। এই কথা আমরা না বুঝে, মানে তিনি বললেন, মানে অটুট বিশ্বাস রাখতে শেখাচ্ছিলেন সবাইকে, স্বাবলম্বন করাতে শেখাচ্ছিলেন। তো ওই সময় আমি আছি এটা না বলে আমরা বললাম কি উনি আছেন, মানে ইনি আছেন, ইনি আছেন। তো এই যে আমার নিজেকে অস্তিত্ব না রেখে অন্য কাউকে অস্তিত্ব মনে প্রাণে ভক্তি করাটা, এইটা আমাদেরকে পরাবলম্বন করে ফেলে। আর এই পরাবলম্বনের ফলশ্রুতি কি তৈরি হয়? নিষ্ক্রিয় হয়ে যায় আমরা, দাসত্ব হয়ে যায়, দাসত্ব গ্রহণ করি আমরা। তাহলে সেই ব্যক্তি কে বলতো? একটু কমেন্ট করো তো ভাইয়া, কে? মহাত্মা গান্ধীজি, মহাত্মা গান্ধীজি। তাহলে এটা এসেছে কোত্থেকে? এটা এসেছে আমার পথ প্রবন্ধ থেকে, সাহিত্য থেকে এসেছে, আমার পথ প্রবন্ধ, আমার পথ প্রবন্ধ থেকে এসেছে। মহাত্মা নিয়ে আমি দুটো কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবা। মহাত্মা, এটা দুইভাবে সন্ধি করা যায়, মানে সমাস করা যায়। মহান যে আত্মা, মহান যে আত্মা, এটা হবে সাধারণ কর্মধারায়, এটা কি হবে? সাধারণ কর্মধারায়। আবার আর একটা ভাবে করা যায় মহাত্মা, সেটাও সম্ভব। মহান, মহান আত্মা যার, মহান আত্মা যার, মানে এই যে এরে বোঝাচ্ছে, ইনারে বোঝাচ্ছে, মহান আত্মা যার। তো এটা হচ্ছে বহুব্রীহি সমাস, বহুব্রীহি, দুটোই কিন্তু হয়, দুটোই হয়। তাহলে মহান যে আত্মা, সাধারণ কর্মধারয় সমাস, মহান আত্মা যার, এটা হচ্ছে বহুব্রীহি, ঠিক আছে? এটা ব্যক্তি কেন্দ্রিক, এটা খেয়াল রেখো, পরীক্ষা আসে। এবার চলো 10 নম্বরে যাচ্ছি আমরা। 82 সংখ্যাটির শুদ্ধ পূরণবাচক রূপ কোনটি? এটা কোথা থেকে এসেছে? আমরা আগে আনসারটা লিখি, কোথা থেকে এসেছে। এটা এসেছে সংখ্যাবাচক শব্দ। অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা, সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ। কি বলেছি? সংখ্যাবাচক শব্দ। তো এটা আমাদের কেমন গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে খুবই কম গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা আমি 3 স্টার দিলাম তোমার জন্য। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পেড ব্যাচে এগুলো সব পড়াবো, এবং এগুলো একদম কিচ্ছু রাখবো না, ব্যাকরণ বলো, সাহিত্য বলো, কিচ্ছু রাখবো না, একদম A to Z সুন্দর করে ভেঙে ভেঙে গুছিয়ে গুছিয়ে পড়াবো। আমার প্ল্যান একটাই, যে ছোট ভাই বোনগুলো আমাদের প্রতি আস্থা রেখে আরো একবার বাদ বেঁধেছে বুকে, আশা বেঁধেছে, চান্স পাবে, এই ছোট ভাই বোনগুলোকে আমরা দায়িত্ব নিয়ে পড়িয়ে চান্স পাবো, এতটুকুই। এর জন্য যা করতে হয়, ব্যাকরণ বলো, সাহিত্য বলো, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তুমি যা বলবো, অতিরিক্ত সাহিত্য, অতিরিক্ত লেখক থেকে শুরু করে, লেখক পরিচিতি থেকে শুরু করে যা পড়ানো লাগে এই বাংলার ক্ষেত্রে সব পড়াবো। ইংরেজির ক্ষেত্রে বিইউপিতে ইংলিশ ভার্সনে বিইউপিটা জিকেটা হয়, সেই জিকে তো তোমাদের অর্ণব স্যার হচ্ছে ইংরেজি ভার্সনে পড়াবে। প্রথমে 3 মাস পড়াবে তোমাদেরকে একদম মৌলিক জিকে, মানে মৌলিক জিকে বলতে বোঝাচ্ছে বেসিক জিকে পড়াবে একদম। এরপরে তোমাদেরকে বিইউপি যখন ডেট সার্কুলার দিবে, সেই 2 মাস, সেই 1 মাস, সেই 3 মাস তোমাদেরকে আবার পড়ানো শুরু করবে ইংরেজি ওয়েতে, পুরো ইংরেজি। উনি ক্লাসে ইংরেজি লিখে পড়াবে, পড়া দিবে, পড়ে নিও, দেখে নিও, এরকম না। ক্লাসে উনি হেডলাইন দিয়ে অধ্যায় ইংরেজিতে লিখে লিখে তোমাকে পড়াবে এবং পরীক্ষা নিবে, বুঝতে পেরেছো? ইংরেজি আমির স্যার আছেন, উনি এইচএসসি টপিক এবং অ্যাডমিশন টপিক সব পড়াবে, A to Z সব পড়াবে। তো সুতরাং ভাই বোন আস্থা রাখো, খুব ভালো করবে ইনশাল্লাহ। এই টপিকটা লেস ইম্পর্টেন্ট। তো এই দেখো, সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? দেখো, সংখ্যাবাচক শব্দ 4 প্রকার। কি বলেছি? সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? সংখ্যাবাচক শব্দ হচ্ছে 4 প্রকার। বলো কয় প্রকার?
চার প্রকার, বুঝো। এক নাম্বার হচ্ছে অঙ্ক, অঙ্ক কিংবা সংখ্যাবাচক, অঙ্ক বা সংখ্যাবাচক। এটা কোনটা? ওই যে আমরা লিখি 1 1 2 3 লিখি না আমরা, 1 2 3 এরকম। আচ্ছা, আর একটা কি আছে? সংখ্যা, গণনাবাচক, গণনাবাচক, গণনা লিখে শুধু গণনা বা পূরণবাচক, গণনা বা পূরণবাচক, না ভুল বলছি, গণনা বা পরিমাণবাচক, সরি পরিমাণবাচক। তো এইটা হচ্ছে কোনটা? এই যে 1 2 3 লিখলে এটা কথায় লিখবা, এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে কথায় লিখলা, এটাকে বলা হচ্ছে তোমার গণনাবাচক। এবার আর একটা আসো, এটা হচ্ছে পূরণবাচক। কি বলেছি আমরা? পূরণবাচক কিংবা ক্রমবাচক, ক্রমবাচক। এটা কোনটা? এটা হচ্ছে এই যে 1 2 লিখছো না, এটা লিখবা সিকোয়েন্স ওয়াইজ। যেমন আমরা বললাম তিনি প্রথম হয়েছেন, তিনি দ্বিতীয় হয়েছেন, হ্যাঁ সে চতুর্থ হয়েছে, এগুলো হচ্ছে ক্রমবাচক, সিকোয়েন্স। আর আরেকটা আছে যেটা হচ্ছে তারিখবাচক। কি বলেছি বলতো? তারিখবাচক। তারিখবাচক কোনটা? যেমন পহেলা, কি বললাম? পহেলা। কি বললাম? দোসরা। কি বলেছি? দোসরা বলেছি। এগুলো হচ্ছে তারিখবাচক। তাহলে সংখ্যাগত শব্দ কয় প্রকার? 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে এসেছে কোনটা? এই যে 82। 82 যে সংখ্যায় লিখলাম, তাই এটা কি বাচক? এটা হচ্ছে সংখ্যাবাচক। আর 82 যখন লিখবো, এভাবে লিখবো 82, এভাবে লিখবো, তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা গণনাবাচক হয়ে যাবে। তাহলে চাইছে কি? চেয়েছে কি? দেখো তো, চেয়েছে পূরণবাচক। চেয়েছে কি? চেয়েছে হচ্ছে পূরণবাচক। চেয়েছে কি? চেয়েছে হচ্ছে পূরণবাচক। তাহলে পূরণবাচক রূপ কোনটা? আচ্ছা, মনোযোগ দাও সবাই, এবার আসো, সবাই দিকে আসো। দেখো, অঙ্কবাচক আনলিমিটেড চলবে, গণনাবাচক আনলিমিটেড চলবে, পূরণবাচক ক্রমবাচক আনলিমিটেড চলবে, কিন্তু তারিখবাচক মোটাকা 32-এ গিয়ে আটকে যায়। 32-এ গিয়ে কি আটকে যায়? 32টা আছে মাত্র। এখন বলো স্যার তারিখ তো আছে 31টা। না, 31টা না, জ্যৈষ্ঠ মাস হিন্দু ধর্ম অবলম্বন অনুসারে আগে অনেক সময় 32-এ হইতো। বুঝতে পেরেছো? যেন 32, মোট সংখ্যা 32 যাবে, এর পরে আর যাবে না। আচ্ছা, এখানে আছে 82। তাহলে এই 82-কে ভাঙো তো। 82 ভাঙলে কত হয়? 82 ভাঙলে হয়, দেখো 82, এই 2 মানে কি? 2 মানে হচ্ছে দি, দি যাকে সন্ধির ফলে দেয়া বলা হয়। কি বলা হয়? দয় বা দেয়া, দেয়া বললে দি হয়ে যায়, মানে দেয়াকে ভাঙলে দি হয়ে যাবে। আর এখানে আছে কি? 80। তো 80-কে বলা হয় স্মৃতি বলা হয়। কি বলা হয়? স্মৃতি, আস্মৃতি বা অস্মৃতি বলা হয়, আ বা অ বলা হয়, যাই হোক এই আস্মৃতি বলা হয়। এবার জোড়া দাও, এই দেখো দেয়া মানে 2, আর স্মৃতি মানে কি? স্মৃতিতম মানে তো 80, 80তম। বুঝতে পারলা? 80তম আর 82তম। এই হচ্ছে ডি নাম্বার আনসার। এইগুলো আমরা ক্লাসে শিখিয়ে দিব যে কিভাবে 100-র কত হবে, 200-র কত হবে, 41-এর কত হবে, 44-এর কত হবে, 50-এর কত হবে, 60-এর কত হবে, 64-এর কত হবে। এগুলো আমরা ক্লাসে সিস্টেম ওয়াইজ, তোমাকে মুখস্থ করা লাগবে না, এগুলো আমরা সিস্টেম ট্রিক্স শিখাই দিব যে কিসের পর কি যোগ হইলে কত হয়ে যায়, তুমি পারবা ইনশাল্লাহ। ওকে, এবার আসো নেক্সট। তাই না? তোমাদেরকে আমি একটু বলে রাখি, যারা ক্লাস করছো তোমাদেরকে আমি একটু বলে রাখি, তোমাদের মধ্যে এখানে অনেকে আছো যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে গেছো, সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হয়ে গেছো অলরেডি। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা যে তোমরা ভাইদের প্রতি কতটুকু আস্থা রেখেছো, একটু জানাবা। তো যারা নতুন আছো, ক্লাস করছো, তোমাদেরকে বলবো একটু মনোযোগ দিয়ে শুনবা, ভর্তি হতে হবে না, শুধু শুনবে। সেটা হচ্ছে আমাদের এইচএসসি 24 ব্যাচ, তোমরা যারা রয়েছো, সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচ আছে তোমাদের জন্য। ডেডিকেটেড ব্যাচ কথাটা উল্লেখ করার কারণ হচ্ছে কি, তোমার জন্য আমরা একদম ডেডিকেশন থাকবে আমার এবং তোমারও। তো বাংলার জন্য আমরা অনেকগুলো ক্লাস রেখেছি, প্রায় 30টা প্লাস ক্লাস রেখেছি, এবং জিকের জন্য বাংলা ইংরেজি মিলায় রেখেছি ক্লাস 30টা, মানে প্রথম ধাক্কায়। এরপর আবার 30টা ইংরেজি আসবে। ইংরেজির জন্য আমাদের ক্লাস রেখেছি 40টা। প্রথম ধাক্কায় তোমার হচ্ছে এই 100টি ক্লাস তুমি পাবা। ক্লাসগুলো কিরকম হবে দেখো, বিগত বছরের ভার্সিটি প্রশ্নের ওপর পরীক্ষা হবে, বিসিএস চাকরি পরীক্ষা হবে, বাংলা সাহিত্য ক্লাসে পড়ানো হবে, বাংলা ব্যাকরণ ক্লাসে পড়ানো হবে, বিরোচনগুলো দেখানো হবে, এবং ভার্সিটি অনুরূপ তুমি যে ভার্সিটি পরীক্ষা দিবা সেই ভার্সিটির আগে মডেল টেস্ট দিব 10 সেট। বিপিটা বিপির সময়, জাবিরটা জাবির সময়, রাবিরটা রাবির সময়, এবং আখিরি ম্যারাথন ক্লাস তোমরা হয় সবাই জানো যে পরীক্ষার আগে আমাদের আখিরি ম্যারাথন রিভিশন ক্লাস হয়, প্রায় 8 ঘন্টা 12 ঘন্টা ব্যাপী ক্লাস হয়। এই সেম প্যাটার্ন হচ্ছে এই জিগের ক্ষেত্র, ইংরেজির ক্ষেত্র। তবে জিগের ক্ষেত্রে একটা অতিরিক্ত সার্ভিস তোমরা পাচ্ছ, সেটা হচ্ছে ইংরেজি ভার্সন যে জিকেটা হবে, ওই জিকেটা তোমরা এক্সট্রা ক্লাস পাবা। আর বাংলার জন্য অতিরিক্ত সাহিত্য পাবা। বাংলার জন্য কি পাবা? বাংলার জন্য হচ্ছে অতিরিক্ত সাহিত্য পাবা, অতিরিক্ত সাহিত্য অংশটা পাবা। তো তোমরা যারা আছো, তোমরা যারা আমাদের প্রতি ট্রাস্ট রেখেছো, চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাও। আমাদের 3 জন স্যার হচ্ছে অনেক বেশি অভিজ্ঞ এবং খুবই দক্ষ এবং ডেডিকেটেড। তোমরা দেখেছো আমাদের হাত ধরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। সুতরাং তোমাদেরকে বলবো ইনশাল্লাহ আমি তোমাকেও পারবো ইনশাল্লাহ। তারা যদি আমাদের প্রতি আস্থা রেখে
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পজিশন ক্রিয়েট করতে পারে, ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে। আমি কথা দিচ্ছি বোন, আমি কথা দিচ্ছি ভাই, তুমিও পারবা। তারা আমাদের প্রতি আস্থা রেখে পেরেছে, ঠিক তুমি একবার আস্থা রেখে দেখো, তুমিও পারবা ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, গড প্রমিস করে বলতেছি, আল্লাহ যতক্ষণ সুস্থ রেখেছে ততক্ষণ তোমাকে জান প্রাণ দিয়ে তোমাকে পড়াবো। তুমি কিন্তু সেকেন্ড টাইমার, তোমার কাছে আমি ফাঁকিবাজি করে কোনো লাভ নাই, কারণ তুমি দুনিয়া চেনো, তুমি কিন্তু দুনিয়া চেনো, তোমাকে মিষ্টি কথা বলে কোনো লাভ নাই, কারণ তুমি দুনিয়া আমার চেয়ে বেশি চেনো। 1 বছর অনেক শিক্ষা তোমার হয়ে গেছে। তো সুতরাং যারা ভর্তি হবা, আমাদের কোর্স ফি হচ্ছে 3000 টাকা। 3000 টাকা আমরা এখন অফারে ভর্তি নিচ্ছি মাত্র 2500 টাকায়। যারা এই 500 টাকার ডিসকাউন্ট চাও, তারা হচ্ছে এই নম্বরে, যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে তোমরা হচ্ছে বিকাশ করে ভর্তি হয়ে যাও এবং হোয়াটসঅ্যাপে তোমার ডিটেলস পাঠিয়ে দিও, তোমার আমরা ভর্তি নিয়ে নিব। কথা দিচ্ছি ভাই, দায়িত্ব নিয়ে বলছি, তোমার বাবা মার মুখ উজ্জ্বল করে ছাড়বো, সাথে আমাদেরও। তোমাকে চান্স পাওয়া, এত সুযোগ রয়েছে, এত সিট রয়েছে, তুমি একটু গুছিয়ে পড়লে তুমি পারবা, কোথাও না কোথাও পেয়ে যাবা। ওকে, তো আমাদের ক্লাস খুব শীঘ্রই শুরু হবে। যারা ভর্তি হতে চাও তারা দ্রুত মেসেজ দাও, পেজে ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ। ওকে, এবার আসো এই যে 11 মানিক বন্দ্যোপাধ্যায় বলছে, কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়? কি বলছে? কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়? প্রশ্নটা বুঝো। তার মানে লেখক পরিচিতি, আমি স্টার দিয়ে বলতেছি লেখক, তার মানে লেখক পরিচিতি থেকে বিউপিতে কিংবা রাজশাহী তো আসে আমরা জানি, চট্টগ্রামে আসে আমরা জানি, লেখক পরিচিতি বিউপিতে পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে আমরা এটাকে 9 স্টার দিতে বাধ্য হইলাম। যতগুলো লেখক আছে, তোমার গদ্য পদ্য 25 ব্যাচ, শর্ট সিলেবাসের মধ্যে গদ্য পদ্য নাটক উপন্যাস যতগুলো রয়েছে, 16টা আইটেম রয়েছে, শেখ মুজিবুর বাদ 15টা আছে। এই 15টা তোমাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে লেখক পরিচিতিটা ভালো করে পড়ে ফেলতে হবে। তাহলে এটার আনসার কি হতে পারে এটা বলো তো? আমরা জানি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস হচ্ছে পদ্মা নদীর মাঝি, এটা খুবই পপুলার এবং আমার সময় আমি পড়েছিলাম এটা। এরপরে কি আছে? এবার দিবারাত্রি কাব্য, এরপরে জননী আছে। তাহলে ছোট গল্প এখানে হচ্ছে প্রাগৈতিহাসিক, তাহলে উত্তর অবশ্যই কি হবে? উত্তর খ হবে। 9 বলছে, কি বুঝো কিন্তু 9 বলছে, কি বলছে? 9 বলছে। তো চলো আমরা একটু দেখে নিই মানিক বন্দ্যোপাধ্যায়, একটু দেখে নিই আমরা কি অবস্থা। মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলোই পরীক্ষা আসবে। শারমিন আক্তার বলেছে ভর্তি হয়েছে ইনশাল্লাহ, আপনাদের সাথে থেকে সামনে ভালো কিছু করতে চাই। থ্যাংক ইউ বোন, আস্থা রেখেছো, আমরা খুবই থ্যাঙ্কফুল, গ্রেটফুল। ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণ করে ছাড়বো। দেওয়ার মালিক আল্লাহ, পরিশ্রম করার মালিক হচ্ছে আমরা পরিশ্রম করব। পরিশ্রম করানোর মালিকও আল্লাহ, কিন্তু আমরা সৎভাবে পরিশ্রম করাবো, ঠিক আছে ইনশাল্লাহ, এবং তোমরা পরিশ্রম করতে বাধ্য হবা। আচ্ছা, এবার আসো, জন্ম মৃত্যু হচ্ছে 1908 এবং মৃত্যুবরণ করছে হচ্ছে 1956। তাহলে উনি মাত্র বেঁচেছিলেন কত বছর বলতো? এটা পরীক্ষা আসে, তিনি মাত্র 48 বছর বেঁচেছিলেন। তিনি কত বছর বেঁচেছেন? তিনি মাত্র 48 বছর বেঁচেছেন, এটা পরীক্ষা আসে। পৈতৃক নিবাস ঢাকার বিক্রমপুরে। পৈতৃক নিবাস কোথায়? ঢাকার বিক্রমপুরে। তার ডাক নাম কি? তার ডাক নাম হচ্ছে মানিক। তার ডাক নাম কি বলতো? মানিক। তার ডাক নাম কি? মানিক। তার ডাক নাম কি? মানিক। এরপরে হচ্ছে কি? এরপরে বলছে সাহিত্য সদনে তিনি 40টি উপন্যাস লিখেছেন। আস্তাগফিরুল্লাহ, কত কষ্ট করা লাগে আমাদের। এবং 300টি ছোট গল্প রচনা করেছেন। হায় হায়, এবারে 48 বছর বাঁচার কারণে যদি এমন ঘটনা ঘটে, তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় যদি কোনো কারণে 68 বছর কিংবা 88 বছর বাঁচতো, 78 বছর বাঁচতো, তাহলে আর 80 হইতো এদিকে, কারণ শেষের দিকে তো ধার বেশি থাকে, বুঝছো? 48 বছরে তো এত কিছু করে ফেলাইছে, শেষের দিকে আরো ধার বাড়ে, তখন এমনি হয়ে যায়। তো 80 হইতো, আর এদিকে 300 যায় 600 হইতো। দেখ, আল্লাহ বাঁচাই দিছে, আল্লাহ জানাতে করে থাকে। আসো উপন্যাস দেখো, উপন্যাস হচ্ছে প্রথম উপন্যাস হচ্ছে পদ্মা নদীর মাঝি, খুবই বিখ্যাত এবং জনপ্রিয় একটি নাটক, উপন্যাস, গুরুত্বপূর্ণ। এরপর কি আছে? এরপর আছে জননী, এটা একসাথে হয়ে গেছে বাবা, সরি বাবা, এটা আলাদা আলাদা। জননী, দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, এই 3টা পড়বা তোমরা। জননী, দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা 3টা, এবং পদ্মা নদীর মাঝি, এই 3-4টা উপন্যাস অবশ্যই তোমরা পড়বা তোমাদের ব্যক্তি জীবনে। শহরতলী, অহিংসা, চিহ্ন, স্বাধীনতার স্বাদ, সোনার চেয়েও দামি, কি দামি জানি না আমি। এবার চতুষ্কোণ, বানানটা গুরুত্বপূর্ণ। ইতিকথার পরের কথা, আরোগ্য পরীক্ষা আসে, গুরুত্বপূর্ণ। হরফ আসে, হরফ। হলুদ নদী, সবুজ বন, এগুলো পরীক্ষা আসে, তোমরা দেখে রাখবো। মানিক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ, মানিক বন্দ্যোপাধ্যায় থেকে লেখক পরিচিতি আসে। তবে জননী, দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসো সাহিত্য গল্প গ্রন্থ, আসো খুব মনোযোগ দিয়ে শুনবা, গল্প গ্রন্থ মনোযোগ দিয়ে শুনবা। তার জীবনে যে কাহিনীটা শুরু হয়েছে দেখো, তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময়, বুঝছো, তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময় মাত্র 20 বছর বয়সে বন্ধুদের সাথে বাজি লাগছিল। এন্ড কোন উদ্দেশ্যে লাগছে এগুলো আমি এখন বলবো না, মূল সাহিত্য ক্লাসে বলবো। বন্ধুদের সঙ্গে বাজি ধরে তিনি অতসীমামে, কি বলেছো? অতসীমামে এই গল্প লিখে তিনি খ্যাতি অর্জন করেন। তাহলে বন্ধুদের সাথে বাজি রেখে তোমরা কি করো? তোমরা প্রেম করো।
আস্তাগফিরুল্লাহ। আর উনি বন্ধুর সাথে বাজি রেখে এমন সাহিত্যকর্ম লিখছে, এমন গল্প লিখছে, যেই গল্প তাকে একদম সিঁড়ি হয়ে কাজ করে তার জীবনে, এবং সোনার ফসল বানায় ফেলছে, এবং যেই গল্পের কারণে সে এত বিখ্যাত হয়ে গেছে। তো আমরা 20 বছরে সেকেন্ড টাইম সুযোগ পেয়েছি, আমরা দিয়ে আমাদের স্বপ্ন পূরণ করবো, এটা আমাদের গল্প। তাহলে অতসীম আমি খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রথম গল্প, এটা তার হচ্ছে প্রথম গল্প। আচ্ছা, এরপরে প্রাগৈতিহাসিক খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে মিহ মোটা কাহিনী, টিকটিকি পরীক্ষা আসে, একবার অপশনে ছিল। আজকাল পরশুর গল্প, ছোট বড়। হলুদ পোড়া পরীক্ষা আসে, কুষ্ঠরোগীর বউ পরীক্ষা আসে। এরপর হচ্ছে সমুদ্রের সরীসৃপ, বানানটা রাবিতে একবার আসছিল এবং পরীক্ষাও আসছে অপশনে। তারপর সমুদ্রের স্বাদ, তারপর হারানের নাচ জামাই, ছোট ছোট বকুলপুরের যাত্রী, এইরকম। আর গল্প গ্রন্থ লেখকের কথা, এটা কম আসে। তাহলে ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করো তো ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্ট করো তো ভাইয়া ক্লিয়ার কিনা। আমি আবার বলি, সবাই একটু কমেন্ট করো তো ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্ট করো তো ক্লিয়ার কিনা। আমি আবার বলছি, সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার হতে পেরেছো কিনা। সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার হতে পেরেছো কিনা। আর একটু লাভ ব্রেক ইউজ করো, এবং আর একদিকে শেয়ার দাও। বাচ্চারা একটু শেয়ার দাও, তোমাদের জন্য এত কষ্ট করছি, একটু শেয়ার দাও, একটু শেয়ার দিয়ে জানায় দাও সবাইকে। কাজী মোতাহের হোসেন চৌধুরীর মতে ড্যাশ ড্যাশ ড্যাশই পৃথিবীর অন্যতম অগ্রগতির চালিকা শক্তি। তো এটার আনসার তোমরা যদি না পড়ো, এটা জীবন বৃক্ষ থেকে এসেছে, এটা জীবন বৃক্ষ থেকে এসেছে, এবং বিগত প্রশ্ন, এটা জীবন বৃক্ষ থেকে এসেছে, এবং এটা হচ্ছে বিগত প্রশ্ন, এটা হচ্ছে বিগত প্রশ্ন, জীবন বৃক্ষ থেকে এসেছে, বিগত প্রশ্ন। তো এটার আনসার তোমরা না পড়লে ভাববা কি যে সততা, ন্যায়পরায়ণতা, অধ্যবসায় কিছু একটা তোমরা ভাববা, বাট না, এটার আনসার হচ্ছে ভুল। ভুলই পৃথিবীর অন্যতম অগ্রগতি চালিকা শক্তি, কারণ ভুল থেকেই ভালো কিছু তৈরি হয়। এটা পড়লে পারবা, না হলে পারবা না, বুঝতে পেরেছো? নেক্সট, নুরুলদের কথা মনে পড়ে যায়, এটা সিলেবাস বহির্ভূত কবিতা। নুরুলদের কথা মনে পড়ে যায়, এটা সিলেবাস বহির্ভূত প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে আমাদের এসেছে এর শেষের লাইন। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এই যে শেষের লাইন এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। শেষের লাইন, প্রথম লাইন, এগুলো আসে পরীক্ষায়। তো বিউপিতে কিন্তু এসেছে। তো শেষের লাইনে যে আমি এখানে 9টা দিয়ে দিচ্ছি, এই শেষের লাইন, প্রথম লাইন, এগুলো পরীক্ষায় আসে। তাহলে এখানে আনসার হবে দিবে ডাক জাগোবাহে কোনটির সবাই, এটা উত্তর হচ্ছে ক নাম্বার। এটা উত্তর কি? ক নাম্বার। নেক্সট, সম্মার্জনা শব্দের অর্থ কি? এটা আমার পথ প্রবন্ধ থেকে এসেছে। তাহলে আমরা দেখলাম যে আমার পথ প্রবন্ধ আছে, এই আমার পথ প্রবন্ধ থেকে মোট 2টি প্রশ্ন এসেছে। কয়টি এসেছে? 2টি প্রশ্ন এসেছে। তাহলে সম্মার্জনা শব্দের অর্থ কি? সম্মার্জনা শব্দের অর্থ হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করা। তাহলে যারা দেশের জন্য মঙ্গলকর, দেশের জন্য যারা কল্যাণকর, তাদেরকে ঘষে মেজে পরিষ্কার করতে হবে এবং দেশের কল্যাণের স্বার্থে ব্যয় লাগাইতে হবে, কাজে লাগাইতে হবে। বুঝতে পেরেছো? তো সম্মার্জনা শব্দের অর্থ হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করা। ঠিক আছে, এটা শব্দার্থ। এরপরে কি দ্বারা জীবনবোধ ও মূল্যবোধের অন্তর পরিপূর্ণ হয়? কি দ্বারা? এটাও জীবন বৃক্ষ। জীবন বৃক্ষ থেকে 3টা প্রশ্ন হয়েছিল। জীবন বৃক্ষ যে কেন দিয়েছে আমি জানি না, কে প্রশ্ন করেছে আমি তাও জানি না, মানে বুঝলাম না, মানে সিলেবাস জানা না, প্রশ্ন করতে হয় করে দিছে। ওকে, দেখো 3টা প্রশ্ন আছে। জীবন বৃক্ষ থেকে 3টি প্রশ্ন এসেছে। কি দ্বারা জীবনবোধ ও মূল্যবোধ অন্তর পরিপূর্ণ হয়? সেটা সাহিত্য সাধনা, সাহিত্য শিল্পকলা, সাহিত্য সাধনায় জীবন বোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয়। এটা সিলেবাসের বহির্ভূত প্রশ্ন। এবার আসো 20টি মোট প্রশ্ন হবে। সে অস্ত্র, এটাও সিলেবাস বহির্ভূত। সে অস্ত্র, এটাও সিলেবাস বহির্ভূত প্রশ্ন। ঠিক আছে, তাহলে সিলেবাস বহির্ভূত প্রশ্ন আসছে কয়টা বলতো? 5টি প্রশ্ন। তাহলে 15টির মধ্যে সিলেবাস বহির্ভূত কয়টা আসছে? 5টা। কয়টার মধ্যে? 20টার মধ্যে। তাহলে 20টার মধ্যে 5টা আসছে। এটা হবে কোন চরণ দ্বারা, প্রশ্ন প্যাটার্ন বুঝো। চরণ দ্বারা কি বলছে? চরণ দ্বারা হাহাকারের অবসান বোঝানো হয়েছে। অরণ্য হবে আরো সবুজ, হলুদ না ভাই, এটা ওনারা ভুল করে দিয়ে দিছে প্রশ্নকর্তারা। অরণ্য হবে আরো সবুজ মানে কি? এটা ভালো কিছু। নদী আরো কল্লিত, এটাও ভালো কিছু। পাখিরা নিড়ে ঘুমাবে, শান্তিতে ঘুমাবে, এটা ভালো কিছু। এটা ভালো, সবগুলো কি? সবগুলো ভালো কিছু। কিন্তু ফসলের মাঠে আগুন জ্বলবে না, ফসলের মাঠে আগুন জ্বলবে না, এই কারণে কি হবে না? হাহাকার অবসান বোঝানো হয়েছে। মানে আগুন না জ্বললে কি হাহাকার থেমে যাবে। এটা উত্তর ডি। অনেকে এটা পারছে, টেকনিক্যালি মিলাই অনেকে পারছে। এবার আসো, মেছো শব্দের প্রকৃতি প্রত্যয় কি? এটা বিগত প্রশ্ন। অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নাম হচ্ছে প্রকৃতি প্রত্যয়। অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নাম হচ্ছে প্রকৃতি প্রত্যয়। অধ্যায়ের নাম কি? প্রকৃতি প্রত্যয়। এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়, আমাদের জন্য 7 স্টার। কি দিলাম? 7 স্টার। আচ্ছা, এবং এটি হচ্ছে বিগত প্রশ্ন, বিগত বিসিএস প্রশ্ন, এটা। আচ্ছা, তো মেছো মূলত আসছে কোথা থেকে?
মূলত হচ্ছে মাছ। এই মাছের সাথে ওয়া যুক্ত হলে হয়ে যায় কি, হয়ে যায় হচ্ছে মাছোয়া। কি হয়ে যায় বলতো? মাছোয়া। আর এই মাছোয়া হচ্ছে সাধু শব্দ, যার চলিত রূপ হচ্ছে মেছো। যার চলিত রূপ বলতো মেছো। তার মানে সহজ করে এই ওয়া থেকে কি হইলো? ওয়া থেকে ও হইলো। বুঝতে পেরেছো? আমরা অভিশ্রুতি পড়েছিলাম যে ইয়া ওয়া যুক্ত সাধু থেকে চলিত হইলে তাকে অভিশ্রুতি বলে। ঠিক তেমনি মাছোয়া মেছো, হাটুয়া হেঁটো, চলিয়া চলে, বলিয়া বলে, এগুলো কি? এগুলো হচ্ছে প্রকৃতিবত্ত এক প্রকার, বাট এগুলো অভিশ্রুতি হিসেবে দেখাতে পারি আমরা। তাহলে এখানে উত্তর কোনটা? মাছোয়া মাছ, মাছোয়া মাছ, ওয়াশন মাছোয়া মেছো, এটা হবে আনসার। আনসার হচ্ছে ডি নাম্বার, এটা মুখস্থ। তাহলে আজকে যারা ক্লাসে শেষ পর্যন্ত থাকবা তাদেরকে আমি কিছু কাজ দিব, সেই কাজগুলো করলে তোমাদের বিইউপি বলো আর রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো খুব ভালো একটা নম্বর ক্রিয়েট করতে পারবা, তুলতে পারবা, যদি কথাগুলো শোনো। জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? এরপর আসো 18 নম্বর কি আছে? নিচের কোন চিরায়ত সাহিত্যের অনুবাদ যতীন্দ্রনাথ সেনগুপ্তের নয়? এইটা ভাই কঠিন প্রশ্ন। মানে না দেখা প্রশ্ন। এটা মানে কি? এটা অজানা প্রশ্ন। আমি ডাইরেক্ট লিখলাম অজানা। তোমাদের জন্য কি লিখলাম? অজানা প্রশ্ন। কি বলেছি? অজানা প্রশ্ন। এটা কেমন প্রশ্ন বলতো? অজানা প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা পারবা না, এগুলো অজানা প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা পারবা না। এখন এইগুলো কেমনে সম্ভব? এই প্রশ্নগুলোকে তোমরা ক্রস দিয়ে রাখবা। পরীক্ষার হলে প্রশ্ন থাকবে 20টা, তুমি 20টাই পারবা না। তুমি এখান থেকে টার্গেট করবা 15+। তুমি কি 15+ টার্গেট করবা? 15+ টার্গেট করবা। হ্যাঁ, এখন ওনাদের এই 20টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন সাহিত্যের বাহির থেকে এসেছে। 5টা প্রশ্ন সাহিত্যের বাহির থেকে এসেছে। এই 5টা প্রশ্ন সবাই আটকাবে। যে সেকেন্ড টাইমার সেও একটু আটকাবে, যে ফার্স্ট টাইমার সেও একটু আটকাবে। বুঝো কিন্তু কথাটা বুঝো। এগুলো কিন্তু সবাই আটকাবে। ওই 5টার মধ্যে 1টা 2টা সর্বোচ্চ পারবে, বাকি 3টা কিন্তু পারবেন না। তার মানে পরীক্ষা কিন্তু 20 নম্বর না। বাংলা পরীক্ষা কি কমে গেল? 15 নম্বর বা 16 নম্বরের পরীক্ষা হয়ে গেল। তো সুতরাং এই 15-র মধ্যে যারা 12, 13, 14 পাবে ওরা হিট পরীক্ষা দিয়েছে, খুব ভালো পরীক্ষা দিয়েছে। 18 উত্তর ABCD। হ্যাঁ, 18 উত্তর ABCD 3টে হবে। তো এটা অজানা প্রশ্ন, অজানা প্রশ্ন এবং সাহিত্য এবং বহির্ভূত প্রশ্ন, বহির্ভূত প্রশ্ন, বহির্ভূত প্রশ্ন এগুলো আসবে 2-1টা। এগুলো আসে, এই জন্য বাদ। এগুলো আমরা ক্লাসে পড়াবো। এটা ব্যাখ্যা আমি দিয়ে রাখছি এখানে, দেখো মুখস্থ ব্যাখ্যা দিয়ে রেখেছি। সেটা হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্য জিনিসটা কি ভাইয়া? অনুবাদ সাহিত্য বলতে বোঝায় যে ওই যে কোনো একটা ইংরেজ রাইটার বা কোনো একটা রাইটার থেকে সে হচ্ছে এটা মানে বাংলায় ট্রান্সলেট করছে, অনুদিত যেটা বলা হয় বা অনুবাদকৃত বলা হয়, অনুদিত বা অনুবাদকৃত। তো এটা হচ্ছে অনুবাদকৃত বা অনুদিত সাহিত্য, মানে রূপান্তর করছে। তো যতীন্দ্রনাথ সেনগুপ্ত কোনটা কোনটা করছে? করছে হচ্ছে ম্যাকবেথ। কি করছে? ম্যাকবেথ করছে, হ্যামলেট করছে, ওথেলো। তারপর করছে কি? শ্রী মধুভবদবিত গীতা। ঠিক আছে। এরপরে করছে কি? কুমার সম্ভব এগুলো করছে। তাহলে এই জায়গাতে 9 কোনটা? 9 বলছে 9। 9 কোনটা? হ্যামলেট করছে, তারপর ম্যাকবেথ করছে এবং ওথেলো করছে। জুলিয়াস সিজার এটা কিন্তু করে না, এটা অন্য কেউ করছে। এটা কিন্তু আনসার। তাহলে বুঝতে পেরেছো? এটা অনেকেই পারবে না, এটা অনেকেই পারবে না, এটা অনেকেই অনেক বলতে ম্যাক্সিমাম বলেন পারবে না। এটা বুঝতে পারছো? আচ্ছা, এবার আসুন নেক্সট। ত্রয়োগ, এইটা প্রশ্ন ভুল আসছিল। প্রশ্নে ত্রয়োগণ দিছে। কি দিছে প্রশ্নে? প্রশ্ন দিয়েছে ত্রয়োগণ, বাট এটা ত্রয় না, এটা হবে এও। এটা কি বলতো? এও। এটা কি? এও। আর গণ হচ্ছে কি? বহুবচন। গণ কি? গণ হচ্ছে বহুবচন। গণ কি? বহুবচন। এও মানে কি? এও মানে হচ্ছে সধবা। এও মানে কি বলতো? সধবা। এও মানে সধবা। আর বিধবা মানে কি? সধবা মানে যার স্বামী আছে। তাহলে এও মানে কি? সধবা, যার স্বামী আছে। আমি আরো লিখে দিচ্ছি, যার স্বামী আছে, যার স্বামী আছে, যার স্বামী আছে, যার স্বামী আছে, যার স্বামী আছে। কি বললাম? যার স্বামী আছে। বলো কি বলেছি? যার স্বামী আছে। কি বলছি? যার স্বামী আছে, যার স্বামী আছে। আচ্ছা, তার মানে তাহলে এখন পরীক্ষায় দিছে কি? ত্রয়োগণ। এটা কিন্তু প্রশ্নে দিছে এমনি, এখন না, প্রশ্নে দিছে, এটা মূল প্রশ্নে দিছে ত্রয়োগণ। এটা ভুল। এটা হবে কি? এটা কি? এটা হবে হবে এ। তো এখন পতিহীনা নারী, এটা হচ্ছে বিধবা। এটা কি বলতো? বিধবা। পতিহীনা নারী, এটা বিধবা হবে। আর বন্ধা নারী, যার বাচ্চা কাচ্চা হয় না, তোমরা এটা জানো। অবিবাহিত নারী মানে কুমারী। এর মানে কি? কুমারী, কুমারী নারী। আচ্ছা, তার উত্তর কি হবে? উত্তর সধবা নারী, যার হচ্ছে মানে স্বামী আছে, মানে এওগণ। এই প্রশ্নটা নতুন টাইপের প্রশ্ন, এটা নতুন প্রশ্ন টাইপের, নতুন টাইপ প্রশ্ন, নতুন টাইপ প্রশ্ন, বাট সহজ ছিল, যা ধরতে পারছে। ওকে, নেক্সট। তোমরা কি পারছো এগুলো? তোমরা কি এগুলো পারতেছো? একটু কমেন্ট করো তোমরা কি এগুলো পারো। একটু কমেন্ট করো তোমরা কি এগুলো পারো। একটু কমেন্ট করো তোমরা কি এগুলো পারো। বলো কমেন্ট করো, এগুলো কি পারো তোমরা? এবার আসো নেক্সট। এবার আসো আহ্বান গল্পের কথকের গরমের ছুটি হয়েছিল। তো আহ্বান,
এটাও সিলেবাসের বহির্ভূত প্রশ্ন। এটাও কি? এটা হচ্ছে সিলেবাস বহির্ভূত প্রশ্ন। এটাও কি বলতো? এটা হচ্ছে আহ্বান গল্প। তো গল্পটা খুবই সহজ, তোমাদেরকে আমি ক্লাসে পড়াই দেবো। এটা সহজ গল্প, এটাকে আমি সহজ লিখে রাখলাম, সহজ গল্প। আচ্ছা, এবং এটা কি? সিলেবাস বহির্ভূত প্রশ্ন। কি বলেছি? সিলেবাস বহির্ভূত প্রশ্ন। কি বললাম? কি বলেছি বলতো? এটা হচ্ছে সিলেবাস বহির্ভূত প্রশ্ন। কেমন প্রশ্ন? সিলেবাস বহির্ভূত প্রশ্ন। সিলেবাস বহির্ভূত প্রশ্ন। তো কি একটা অবস্থা! তাহলে বিইউপি কি করছে দেখো তো। তাহলে বিইউপি এফএ ডাবল এস কি কোবান্ডা কোবাইছে বলা পায় না, দেখছো? সব বাহির থেকে দিয়ে দিচ্ছে। এটা কিছু হইলো? তো সুতরাং গরমের ছুটি আমাদের কয়েকবার গ্রামের বাড়িতে এসেছিলেন। এর মধ্যে তিনি গরমের ছুটিতে এসেছিলেন দ্বিতীয়বারের মতো। তার নিজ বাড়িতে উঠেছিলেন দ্বিতীয়বারের মতো। কখন এটা এসেছিলেন? দ্বিতীয়বারের মধ্যে তিনি এসেছিলেন জ্যৈষ্ঠের গরমে। বলো কোথায় কখন আসছিল? জ্যৈষ্ঠের গরমে তিনি দ্বিতীয়বার এসেছিল। উত্তর হবে জ্যৈষ্ঠ মাসে। উত্তর কি হবে? জ্যৈষ্ঠ মাসে। এখানে যদি শিখে রাখো, মনে রাখবা জ্যৈষ্ঠ ব্যাকরণিক বিশ্লেষণ শিখে রাখো। এই জ্যৈষ্ঠ হচ্ছে কি? মাসের নাম। জ্যৈষ্ঠ কি? মাস। আর একটা আছে জ্যেষ্ঠ। জ্যেষ্ঠ মানে কি? বড়, বয়সে বড়। জ্যেষ্ঠ মানে কি? জ্যেষ্ঠ মানে হচ্ছে বয়সে বড়। ঠিক আছে, এটা মনে রাখবা। জ্যেষ্ঠ মানে বয়সে বড়। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন বিশ্লেষণ। তো তোমাদেরকে আমি এখন সাজেশন দিব। তোমাদের এখন কি দিব? যারা তখন ছিলা সাজেশন দিব। কি দিব? সাজেশন। তো সাজেশনটা আমি এখানে লিখতেছি, মনোযোগ দাও। সাজেশন বিইউপি দিলাম। সাজেশন ফর কি? বিইউপি। আচ্ছা, যা পরীক্ষা দিবা, প্রথমে যেটা করবা, বিইউপির বিগত প্রশ্ন পড়বা। বিইউপির দুটো ইউনিট আছে, একটা হচ্ছে এফ এ ডাবল এস, আর একটা আছে এফ ট্রিপল এস। এগুলোর প্রশ্ন ব্যাংক পড়বা। কি পড়বা? প্রশ্ন ব্যাংক ম্যানেজ করবা, কালেক্ট করবা, এই প্রশ্ন ব্যাংক পড়বা। 2 নাম্বার বিসিএস পরীক্ষার প্রশ্ন। বিসিএস কি বলেছি? বিসিএস প্রশ্ন ব্যাংক। বিসিএস প্রশ্ন ব্যাংক ভাই খায়া ফেলাবা, সব জায়গায় লাগবে। সেকেন্ড টাইম মানে বিসিএস প্রশ্ন ব্যাংক পড়ে শেষ করে ফেলতে হবে। এরপর যেটা করবা, ঢাবির ডিউ বি ইউনিট এবং ডি ইউনিট, এবং ডি ইউনিট শেষ 10 বছর মিনিমাম। শেষ 10 বছর মিনিমাম শেষ 10 বছর পড়বা। বাংলা ইংরেজিকে পড়বা, বাংলা ইংরেজিকে। এটা সাজেশন। এটা হচ্ছে বিইউপির সাজেশন। এবং আমি এপাশে লিখতেছি, এবং সংক্ষিপ্ত, যেহেতু বিইউপি লাস্ট সুযোগ, অপরন্ত সময়, সেহেতু সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে, সংক্ষিপ্ত সিলেবাসের বাইরের গল্প পদ্য বা গল্পগুলো, বাইরের গল্পগুলো পড়তে হবে। যদি হেল্প লাগে তাহলে সেক্ষেত্রে তোমরা কিংবদন্তির হেল্প নিতে পারো, এখান থেকে পড়তে পারো। এখানে ব্যাখ্যা করা আছে, গদ্য পদ্য ব্যাখ্যা করা আছে। যদি ব্যাখ্যামূলক পড়তে চাও তাহলে তোমরা হচ্ছে এখান থেকে পড়তে পারো, এই গল্প থেকে পড়তে পারো। এখানে ব্যাখ্যামূলক দেওয়া আছে, ব্যাখ্যা করা আছে একদম সুন্দর করে। তাহলে এখান থেকে পড়তে পারো, বা আমাকে পিডিএফ লাগলে বললে আমি হেল্প করবো, সমস্যা নেই। এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। তাহলে কি বলেছি? সাজেশনের মধ্যে বিইউপির 2 ইউনিট রয়েছে, এফ এ ডাবল এস এবং হচ্ছে এফ ট্রিপল এস। বলো কি বলেছি? এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস। এফ এবং ডাবল এস এবং এফ ট্রিপল এস তোমাকে প্রশ্ন ব্যাংক পড়তে হবে মিনিমাম 5 ইয়ার্স। বিসিএস প্রশ্ন ব্যাংক বাংলা ইংরেজিকে খায় ফেলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিডি শেষ 10 বছর পড়তে হবে। বিলিভ মি, জীবন বৃক্ষ থেকে 3টা প্রশ্ন আসছিল, খেয়াল করছিলা? ওই 3টা প্রশ্নই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের বি ইউনিটের প্রশ্ন কপি পেস্ট করে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বিগত বছরের প্রশ্নগুলো একদম আয়ত্ত করে ফেলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো খেয়ে ফেলবো, বিসিএস গুলো পড়ে ফেলবো। ঠিক আছে, এগুলো ফরজ, আইনে ফরজ। এখন বসে না থেকে এই জিনিসগুলো প্রতিনিয়ত শেষ করে ফেলবা। ঠিক আছে? আচ্ছা, আর নতুন যে গল্পগুলা, যেমন মনে করো কি বলে, আহ্বান আছে, গৃহ আছে, নুরুলদিনের কথা মনে পড়ে যায়, বিভীষণের প্রতি মেঘনাদ আছে, পদ্মা আছে, ছবি আছে, সুচেতনা আছে। এগুলো ছোট ছোট কবিতা। এই 3টে যে লাস্টে বললাম, এই 3টে ছোট ছোট কবিতা একদিনে পড়ে শেষ করতে পারবা। এই কবিতাগুলো একটু হালকার উপর ঝাপসা দিয়ে পড়ে রাখবা, কারণ প্রশ্ন যখন বাহির থেকে আসে ওগুলো তুলনামূলক সহজ আসে। তো সুতরাং এফ এ ডাবল এস এর প্রশ্নটা আসলে কঠিন ছিল। ওভারঅল সহজ এবং কঠিন দুইটা মিলায়া। কঠিন কোনগুলো? যেগুলো সিলেবাসের বাইরে আসছে, ওগুলো কেউ পারবে না। বুঝতে পেরেছো? তো এই ছিল বিষয়। বিসিএস কোশ্চেন ব্যাংকের নাম বলেন, অ্যাসুরেন্স কিনতে পারো, প্রফেসরস এর কিনতে পারো। এই কিনলে হবে, অ্যাসুরেন্স বা প্রফেসরস কিনলে একটা হয়ে যাবে, সমস্যা নাই। পিডিএফ লাগবে, আচ্ছা হেল্প করবো না, সমস্যা নাই। তো এই হচ্ছে, কিছু আসে না, সলভ করছি ভাইয়া। প্রশ্ন ব্যাংক আর
ভাইয়া প্রশ্ন ব্যাংক আর বিসিএস থেকে কিছুই আসে না, সলভ করেছি, এই জন্যই চান্স পাওয়া নাই। আমি সরি। আসো আজকে বাসায় যাবা, বাসায় গিয়ে খুঁজে বের করবা তোমার এই ভাই না স্টাডি করে কথা বলে না, এটা মাথায় রাখবা আজকে থেকে। হাসনাত স্যার কখনো স্টাডি ছাড়া কথা বলেন না। বিউ হল, এটা কি আসছে? বিউ হল, এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, মাথায় রাখবা। এবার কি কাঁচা মিঠা, এটা হচ্ছে বিগত প্রশ্ন, বানানো প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে বানানো প্রশ্ন, এটা কি বিশেষ প্রশ্ন। লিখে নে, মিলাই নিবি, না মিললে তোরা ফুল ফ্রি পড়াবো। লিখে দিচ্ছি, পোস্ট ব্যাংক থেকে হুবহু আসে কিনা লিখে নে। তোরে যদি দেখাতে না পারিস এখন মিলাবি, পোস্ট ব্যাংক খুলে এখনই মিলাবি। যদি না দেখাতে নাই ধর, তোর আমি ফ্রি পড়ামো, আমার নক দিবি ভাই আমি বলছেন পাই নাই, তোর আমি ফ্রি পড়ামো, 2500 টাকা তোর জন্য মৌকুফ করা হইলো। এবার আই বেটা, প্রশ্ন দিন, পরীক্ষার দিন স্টাডি করি। এবার আই মানব প্রেমের কথা বলে কোন গল্পে? জীবন বৃক্ষ, বিগত রিপিট প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিমিটের প্রশ্ন ব্যাংক খোলা দেখবা এবং ডি খুলবা, খুলে দেখবা 15-16 দিকে চলে যাবা, 15-16 দিকে চলে যাবা, 16 দিকে, 16, 17, 18, 19 মধ্যে দেখবা এটা আছে। ডাকা খোনার বচন, এটা ব্যাংকের প্রশ্ন, এটা বাদ ধরলাম না। আমার পথ, এটা বিগত প্রশ্ন। এবার আমার পথে এই লাইনগুলো কি বিগত প্রশ্ন না? আচ্ছা এবার আরো দেখা দিচ্ছি, সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কোনটা, এটা হচ্ছে বিগত প্রশ্ন, এটা বিগত প্রশ্ন, এটা হচ্ছে বিগত প্রশ্ন, বিগত প্রশ্ন এটা। এরপর আসো, এরপর হচ্ছে কই জানি ছিল আমরা, বিসিএস এর একটা প্রশ্ন, ওই যে মাছছোয়া কই, মাছছোয়া 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 মাছছোয়া, এটা ঢাবির প্রশ্ন, এটা হচ্ছে ঢাবির প্রশ্ন, এটা ডিউ, এটা ডিউ প্রশ্ন। দেখে নিস, মিলাই নিবি, মিলাই নিবি, মিলাই ডিউ প্রশ্ন, মিলাই নিবি। এবার কি দ্বারা মূল্যবোধ, এটা ডিউ প্রশ্ন। দেখে ডিউ এর বিগতের প্রশ্ন যাবে, বিগতের প্রশ্ন যাবে এটা। এই জীবন বৃক্ষ, জীবন বৃক্ষ 3টে প্রশ্ন, 3টে প্রশ্ন ডিউ থেকে কপি করছে, 3টে প্রশ্ন। এরপরে আসো মেছোয়া, বিসিএস, বিসিএস খুলবি, লিখে রাখছে, বিসিএস খুলে মিলাই দিবি। নিজে তো পড়াশোনা করো না, মার্কেটে কমেন্ট করে ছড়াই দিচ্ছ, যেগুলো পড়ার দরকার নাই, ছাগল কোথাকার। হ্যাঁ আমি সরি, তুমি হয়তো পড়েছো কিন্তু ভুলে গেছো, এখন তুমি নতুন করে সুন্দর করে আবার পড়ো, দেখবা হ্যাঁ কমন আসে। বুঝতে পারছো? বিশেষ পরীক্ষা এগুলো আসে, এগুলো বিশেষ পরীক্ষায় আসে। তাহলে এইটা এখনই দেখবা, মেছো মাছোয়া, এটা কিন্তু বিশেষ পরীক্ষার প্রশ্ন, দেখে নেবে, এখনই দেখবা, এখনই দেখবা, এখনই দেখবা, না খবর আছে কিন্তু, এখনই দেখবা। এটা হচ্ছে যাওয়ার প্রশ্ন, এটা কোথাও আসে নাই, বাদ, ফাউল প্রশ্ন এটা। এবার আসো, এবার হচ্ছে এটা কি, এটা তো গেল, এটা হচ্ছে এওগণ, এটা এও অর্থবিধ সদবা, এটা অর্থ হিসেবে আসছে। আহ্বান, এটা বিগত প্রশ্ন, এটা বিগত প্রশ্ন, বিগত। এই হচ্ছে বিষয়, তোমরা জাস্ট একটু আমার কথা কষ্ট পেও না বোন বা ভাই যারা কমেন্ট করেছো, আমার কথা কষ্ট পেও না, বাট আমি সত্যটাই বললাম, এগুলো পরীক্ষা আসছে ভাই। যেদিন চাকরি পরীক্ষার যেদিন তোমাদের পরীক্ষা হয়, ওই দিন আমরা বিগত বছরের প্রশ্নগুলো হচ্ছে আমরা দেখি, যখন আমরা সার্চ করি তখন দেখতে পাই যে কোনটা বিগত বছরের প্রশ্ন আর কোনটা হচ্ছে নতুন প্রশ্ন। তো তোমরা বিসিএস অংশে, আমার কিংবদন্তি বই যদি থাকে, কিংবদন্তির বিসিএস অংশে গেলেই তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, এগুলো উন্মোচিত হয়ে যাবে, ঠিক আছে? এগুলো গোপন কথা না, এগুলো হচ্ছে প্রকাশ্য কথা, এগুলো পেয়ে যাবা, বুঝতে পেরেছো? ওয়েট, বিসিএস পরীক্ষা না, কাচি কোন ধরনের প্রশ্ন? ঢাকা কাচি কোন ধরনের প্রশ্ন? 23তম বিসিএস, কাছে কাচি, যে বললে এই কথাটা তার এখন পানিশমেন্ট হবে, তার এই কাচি, কাচি বিসিএস এর প্রশ্ন, এটা বিসিএস এর প্রশ্ন, বিসিএস প্রশ্ন বের করবি, এটা হচ্ছে বিসিএস প্রশ্ন। বেটা বিসিএস প্রশ্নে 4টা প্রশ্ন হয়েছে বিসিএস থেকে, তোর লিখে দিচ্ছি আমি বিসিএস প্রশ্ন, তুই এখনই খুঁজবি, আমার দেখবি, দেখাই দিচ্ছি তোরে, দেখ তোর দেখাই দিচ্ছে, দেখ কিংবদন্তি, দেখ পাশে বিসিএস লেখা আছে, কাচি কই, কাচি কাচি কাচি, দেখ 256 নম্বর, দেখ দেখ 256, দেখ কাচি লেখা আছে, দেখ সবাই দেখ, এই যে পাশে বিসিএস লেখা আছে, দেখ কানাগুলা সবাই দেখ, দেখছোস? দেখা যায়, ভালো করে দেখ, চোখ বড় বড় করে দেখ। আসে আসে আসে, তোরা প্রত্যয় দেখ, প্রত্যয় নিয়ে যায়, তোরা প্রত্যয় দেখ। আমি জানি না কতটুকু দেখা গেছে, অন্ধকার লাগছে হয়তো বা, অন্ধকার লাগছে তো, ওখানে আলো আলো যায় নাই, ওখানে আলো যায় নাই। প্রকৃতিবত্তে নিয়ে যেত, দাঁড়া প্রকৃতিবত্তে দেখ, প্রকৃতিবত্তায় প্রশ্ন নাকি এখান থেকে আসে না, পোলাপাইন পড়াশোনা করে না, পড়াশোনা করে না, কয় যে বিসিএস পরীক্ষার প্রশ্ন পড়া লাগবে না, ছাগল কোথাকার। এই দেখ 179, এই যে মেছো, মেছোর দেখ, দেখ সেম, দেখ অন্ধকার জায়গাটা, এই দেখ মেছো, দেখ মেছো, দেখ মেছো, দেখ এখান থেকে, দেখ মেছো, লাইট দেন তো ভাই একটু, এই দেখ মেছো, দেখ মেছো, মেছো দেখছোস? মেছো পরীক্ষা আয় কিনা, দেখ মেছো, দেখ আইসে কিনা, আসছে? এই দেখ বিসিএস লেখা আছে, পাশে বিসিএস লেখা আছে। পড়াশোনা তো করো না, পড়াশোনা করলে না পারবা। বিগত বছরের প্রশ্নগুলো পড়বা, বুঝছো? পড়লে পাবা। আর একটা আছে বিশেষ প্রশ্ন এখানে, আমি জানি তো, সবগুলো জানি,
তো এখন পড়তে হবে ভাইয়া, আমি মন খারাপ করে বলি আর ঝগড়া করে বলি আর যাই করে বলি, পড়াশোনা করতে হবে, না হলে পারবা না। এই জন্য তোমার ভাই যেগুলো বলেছে এগুলো আইনে ফরজ। এগুলো কি? এগুলো হচ্ছে আইনে ফরজ। এগুলো কি? এগুলো হচ্ছে আইনে ফরজ। এগুলো হচ্ছে আইনে ফরজ। এবার যারা এই পিডিএফটা চাও তারা শুধু হাসনাত স্যার পেজে নক করলে পাবা। আমি আবার বলছি, এই পিডিএফটি পেতে, ক্লাসের পিডিএফটি পেতে, ক্লাসের পিডিএফটি পেতে, ক্লাসের পিডিএফ, মনোযোগ দাও, ক্লাসের পিডিএফ পেতে, ক্লাসের পিডিএফ পেতে হাসনাত স্যার এই আইডিতে শুধু হচ্ছে এই পেজে নিউ পেজ এই পেজে নক দিবা। শুধু আমি দিব, তোমার অর্ণব স্যার এটা দিবে না, ঠিক আছে? তোমার অর্ণব স্যার এটা দিবে না, শুধু এটা আমি দিব। সেটা হচ্ছে শুধু হাসনাত স্যার এই জায়গাতে, সরি, শুধু হচ্ছে এই যে হাসনাত স্যার, এই যে এখানে গেলে তুমি এই পিডিএফটা পেয়ে যাবে, ক্লাসের পিডিএফটা পেয়ে যাবা। যদি তুমি শুধু হচ্ছে শুধু হচ্ছে হাসনাত স্যারে গেলে তুমি এটা পেয়ে যাবা, ঠিক আছে? আবার বলতেছে হাসনাত স্যার ইনবক্সে গিয়ে নক দিবা। হ্যাঁ, এটা কেন করলাম? এই করার কারণে তোমাদেরকে হাসনাত স্যার পেজ, নতুন পেজ, তোদেরকে অভ্যস্ত করার জন্য করছে, অন্য কোনো উদ্দেশ্য করি নাই। ওখানে যাও, একটু সবাই অ্যাডজাস্ট হও, অভ্যস্ত হও, ওই জন্য তোমাদেরকে ওখানেই দিব, শুধু অর্ণব স্যার পেজে দিব না, ঠিক আছে? এরপরে থেকে আস্তে আস্তে পরে দিব। তো আজকে এতটুকুই ছিল। ক্লাস কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবা, এবং আশা করছি তোমাদের যতটুকু পেরেছি, আমি চেষ্টা করেছি তোমাদের যতটুকু পেরেছি। ইনশাল্লাহ আগামীকালকে ক্লাস হবে, আগামীকালকে ক্লাস করবা। পরশুদিন ক্লাস হবে ইংরেজি, সেটাও ক্লাস করবো, তারপর দিনও ক্লাস হবে। এই ক্লাসগুলো করো ভাই। তুমি বিগত প্রশ্ন পড়েছো, কিন্তু এই যে এখন এই অবস্থায় তুমি কিন্তু পৃথিবীতে নতুন করে ভূপিষ্ট হয়েছো। তো তুমি সুন্দর করে চিন্তা করো, সুযোগ কাজে লাগাও। আসলে আমার কথা আটকে যাচ্ছে, ঠিক আছে? আমি দুঃখিত, আমার খুবই মন খারাপ। আমার কিংবদন্তি পেজ 92,000 ফলোয়ার ছিল। আমার হাসনাত বাংলা, আমি যেখান থেকে ক্রিয়েট হয়েছি বাংলা হিসাবে, সে হাসনাত বাংলায় 1,19,000 মেম্বার ছিল, 20,000। তারপর হচ্ছে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, 3,02,000 মেম্বার ছিল। এই 3টা গ্রুপ আর পেজ 2টা আমার সব হ্যাক হয়ে গেছে। আমি বেঁচে আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ, বাট আমি আমার জীবনে যে কি যাচ্ছে, আমার চেহারা চুল দাড়ি দেখে বুঝতে পারতেছো কি অবস্থা। তো ভাইয়ের জন্য দোয়া করবা, ইনশাল্লাহ ভাই যেন এগুলো ব্যাক পাই। পরিশ্রম করছি, চেষ্টা করছি, এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে এখানে শেষ করছি। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।